রাতের চাদরে ঢেকে গেছে চারিদিক, আধারের ঘন ঘটা। নাফিজ এক দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। অন্ধকারের মাঝেও যেন আকাশে সে একটা জ্বলন্ত তারার উপস্থিতি দেখতে পাচ্ছে। টিপ টিপ করে জ্বলছে তারাটা। আমার ভেতরের অন্ধকারটাতেও যে আমি এই রকম আলো দেখতে পাচ্ছি, টিপ টিপ করে জ্বলছে। দিন যাচ্ছে, তার আলোর ঝলকানি বাড়তেই আছে। এই আলো কি এবার সত্যি সত্যি গ্রাস করে নেবে আমাকে? মুছে কি দেবে আমার সব অন্ধকার? নাফিস ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। 10টা বেজে গেছে। তুই না ঘুমিয়ে ওখানে দাঁড়িয়ে কি করছিস? লতিফার গলা শুনে পেছনে ফিরল নাফিস। মা, তুমি? পানি আনতে যাচ্ছিলাম, দেখলাম তোর ঘরে এখনো আলো জ্বলছে। ঘুমাচ্ছিস না কেন? সকাল থেকে তো তোর ডিউটি শুরু আবার। তাড়াতাড়ি ঘুমো, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবি। কিসের ডিউটির কথা বলছো মা? কাল তো শনিবার, কালও তো ছুটি। ভোরবেলা সাইকেল চালিয়ে যেই ডিউটিতে যাস সেটির কথা বলছি। মায়ের কথা শুনে নাফিস ভীষণ লজ্জা পেয়ে গেল। নাফিস মাথা নিচু করে এক হাত দিয়ে মাথা চুলকাচ্ছে। লতিফা নাফিজের চুলগুলো একটু নেড়ে দিল। ঘুমিয়ে পড়। আচ্ছা। মুচকি হাসি দিতে দিতে লতিফা চলে গেল। নাফিস ভাইয়া। ছোট সাইজের খাতার মলাটে পেছনে কাঁচা হাতের লেখায় বড় করে লেখা রয়েছে নামটি, তাও পেন্সিল দিয়ে। যে কেউ দেখলেই বুঝবে এটা বাচ্চাদের লেখা। কি করছো তুমি? মাহমুদা বেগম খোপা করতে করতে ঘরে ঢুকছিলেন। এসেই দেখেন আব্রাহাম সাহেব বাচ্চাদের হোমওয়ার্কের খাতা নিয়ে ঘাটাঘাটি করছে। আরে তারার ছোটোবেলার খাতা, ওর সেই নার্সারি থেকে এই অবধি সব খাতা তো রেখেই দিয়েছি। আজ স্টোর রুমে গিয়ে দেখে নিয়ে তারপর নিয়ে এলাম। কী সুন্দর লিখতো আমার মামনি। এখন আরও সুন্দর হাতের লেখা ওর। তা ঠিক বলেছ। এখন এসব রেখে ঘুমাও। পুরানো স্মৃতি তাই দেখছি। আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না? হ্যাঁ তাই। আমি তো কখনো ভাবতেও পারিনি আমাকে কেউ মা বলে ডাকবে। কথা বলতে বলতেই মাহমুদা বেগম আবেগে কেঁদে ফেললেন। আব্রাহাম সাহেব খাতা রেখে উঠে গিয়ে মাহমুদা বেগমের কাঁধে হাত রাখলেন। এসব বলবে না মাহমুদা, এখন তুমি মা, তারার মা। জানো, মেয়েটা যখন আমাকে মা বলে ডাকে, ওর প্রতি ডাকে আমি যে কী সুখ পাই তোমাকে বলে বোঝাতে পারবো না। এই ডাকটা শোনার জন্য কত কষ্ট, কত চেষ্টা করেছিলাম, কত বছর অপেক্ষা করেছিলাম। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, অথচ দেখো আজ আমার সব আছে। আমি তো সব সময় তোমাকে বলেছি আল্লাহ সম্পদ, সন্তান, সন্ততি, ফসল সব কিছু নিয়ে তার বান্দার পরীক্ষা নেন। বান্দা ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে ফেরান না, আরও ভালো কিছু উপহার দেন তাকে। দেখো হঠাৎ করেই আমাদের জীবনে কেমন যেন সব অন্যরকম হয়ে গেল। ঠিক বলেছ, একদম আমার মনের মতো করে আমি গড়তে পেরেছি তারাকে। নাও এখন ঘুমিয়ে পড়ো তো। তুমিও ঘুমাও। আমি তারা আর গাসুকে দুধ দিয়ে আসি, না হলে গাসু না খেয়েও ও তোমার মেয়ের জীবনে আমি ছাড়া কেউ দুধ খাওয়াতে পারবে না, বুঝেছো? আচ্ছা যাও। আব্রাহাম সাহেব বিছানা তৈরি করে মাহমুদা বেগম রান্নাঘরে গিয়ে দুধ আনতে গেলেন। গাসু সেই কখন থেকে ঘরে পায়চারি করছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা চিন্তিত সে। তারা মুখে হাত দিয়ে খাটের ওপরে বসে গাসুর হাঁটা পর্যবেক্ষণ করছে। গাসু, কি হয়েছে এবার তো বলো। আপা, আমি কেমন যেন রহস্যের গন্ধ পাইতাছি। এ তো এখনও আইতাছে না। একদম তেলা পোকা আর বাঁশপাতা ভাজলে যে গন্ধ হয় সেই রকম। ইয়াক, কি বলো তুমি? সত্যি আপা, কি রহস্য। আপা, ওই ফুলচোরটার মতিগতি আমার কাছে ভালো ঠেকতেছে না। ফুলচোর? তারা ভুরু নাচিয়ে গাসুর দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। হ্যাঁ আপা, ফুলচোর। এটা কে? ওই যে ওই ধলা কদু থুকু, ওই বেটা। ধলা না কালা কদু থুকু, ওই বেটা তো কালাও না, কীরকম জানি। আরে কি বলছো কি গাসু? ও হ্যাঁ, পাইছি। নস্যি কালারের, ওই যে নস্যি কালারের কদু ক্যাপ্টেন। ক্যাপ্টেন? আপা, ওর চালচলন একদম ঠিক লাগতেছে না। ওই ব্যাটার জন্য আমার খালি নজর লাগে। কি? তুমি কি পাগল গাসু? আপা, আমি একখান মালা ওইটারে দিমু ড্রেনের লাইগা। ড্রেন লাইন আবার কি? ওই যে
ইন্টারনেটে অর্ডার দেয় না? ও আল্লাহ, ওইটা অনলাইন। ওটা তো ওইখানে আর কি, একটা লঙ্কা লেবুর মালা, ওটাতে তুমি পাবে না। ও নিয়ে কি করবে? আপনার গলায় ঝুলিয়ে দেব, তাহলে ওই নস্যি বদনজরটার নজর লাগবে না। তুমি কার নজর লাগার কথা বলছো গাসু? মাহমুদা বেগম দুটো দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলেন। তারা গাসুকে ইশারা করে চুপ করতে বলল। হোমা, কিছু না, ওর কথা বাদ দাও তো, ও একটা পাগল। আর নতুন কি? নাও, এবার দুজনে দুধটা শেষ করো। মা দেখো, দুধ থেকে পচা গন্ধ আসছে। তারা একদম দুষ্টুমি করবে না, খেতে হবে। তারা নাক টিপে মাহমুদা বেগমের দিকে তাকাচ্ছে আর একটু করে চুমুক দিচ্ছে গ্লাসে। আজ শুক্রবার, এক সপ্তাহ কেটে গেছে। এই এক সপ্তাহে তারা আর নাফিজের ভেতরেও একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে। প্রতিদিন সকালে একসাথে হাঁটতে যাওয়া যেন দুজনের 144 ধারা জারি করার মতো। আপা, আপনার হয়েছে? এই তো শেষ। গাসু আর তারা ঘরে বসে তৈরি হচ্ছে। একটু পরে তারা সবাই পিকনিকের উদ্দেশ্যে বিনোদিয়া পার্কে রওনা হবে। তারা মা, হয়েছে তোমাদের? নিচে থেকে চেঁচিয়ে কথাগুলো বললেন আব্রাহাম সাহেব। এই তো বাপি, আসছি। গাসু চল। আপা খাড়ান খাড়ান। আবার কি হলো? আপা, আপনারে তো হেই বিউটিফুল দেখাচ্ছে। সেটা আবার কি? এবার তুমি কোন ইংলিশ শব্দের পোস্টমর্টেম করতে বসেছো বলো তো? ওই যে সুন্দরের লক্ষণ, ওটা বিউটিফুল গাসু। ওই তো হইল। জানেন আপা, আজ যে আপনারে দেখা কত মানুষ ত্রাস খাইব। এই কি বলছো কি তুমি? আমাকে দেখে মানুষ আবর্জনা খেতে যাবে কেন? আবর্জনা না কইলাম, কখন কইলাম আমি এটা? তা নয় তো কি, ট্রাশ মানেই তো ওই আবর্জনা বোঝায়। না পা, আপনি বুঝলেন না। এইটা হইল একজন সুন্দরী মায়ারে দেখা বখাটে পোলাপানদেরকে অজ্ঞান হওয়ার উপক্রম। ওই যে সিনেমাতে দেখায় না, নায়িকা কোমর খান ঢুলাইয়া ঢুলাইয়া যাইতে থাকে, এমনভাবে যাইতে থাকে, তা দেখা মাঝে মাঝে মনে হয় টিভির গ্লাস খুলে ওই মায়ার কোমরে যাইয়া বাঁশ দিয়া মাজা ভাঙিয়া বাড়ি দেই। যাই হোক, তাই দেখা ওই বখাটে পোলাগুলো কইতো না চিৎপটাং হয়ে যায়। ও ক্রাশ, বুঝেছি। এবার আর আমার মাথাটা খারাপ করো না, চলো। তারা গাসুর হাত ধরে নিচে চলে গেল। ক্যাপ্টেন নাফিজ, আপনি এখানে কি করছেন দাঁড়িয়ে? মেজর ইমরানের কথায় একটু চমকে উঠল নাফিজ। স্যার, আপনি কেন, ভয় পেয়ে গেলে নাকি? হঠাৎ করে কথা শুনলাম, তাই একটু। তোমার মা বাবা আসেনি? না স্যার, মা একটু অসুস্থ ছিল, তাই আর আসেনি। ও, এখানে দাঁড়িয়ে কি করছো? ওখানে সবাই মজা করছে। এমনি স্যার, দাঁড়িয়ে আছি। স্যার, আব্রাহাম আসেনি? আসবে না? আসবে তো, হয়তো দেরি হচ্ছে। আমাকে ফোন করেছিল, বলল সব শুরু হোক এসে পড়বে। ও, আসো চলো। জি স্যার, আপনি যান, আমি আসছি। আচ্ছা। ইমরান সাহেব চলে গেল। নাফিজ এখনও পার্কের গেটের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে আছে। আজ পিকনিক বলে সেই সুবাদে তারাও সকালে হাঁটতে আসেনি। না, সে গিয়েছে। নাফিজের মন আনচান করছে তারাকে দেখার জন্য। গাড়ি গেটের কাছে আসতেই তারা ধীরে ধীরে নেমে পড়ল, গাসুও সেই সাথে। মা, তোমরা আসতে লাগো, আমি আগে যাচ্ছি। সমস্যা নেই বাপি, তুমি আর মা যাও, আমি আর গাসু আস্তে আস্তে আসছি। আচ্ছা ঠিক আছে। গাসু, তুমি কিন্তু একদম লাফালাফি করবে না। আর তারা, তুইও ওকে দেখে রাখিস। আচ্ছা মা, তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে। আব্রাহাম সাহেব আর মাহমুদা বেগম আগে আগে ভেতরে চলে গেলেন। এদিকে গাসু তারার বাম হাত একদম শক্ত করে নিজের সাথে চেপে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে এক্ষুনি পালিয়ে যাবে। এই গাসু, কি করছো তুমি? আমি কি জেলের আসামি নাকি? এভাবে ধরেছো কেন? আপা, আপনি বুঝতেছেন না, আজ আপনারে যা পরীর লক্ষণ লাগতেছে, এই যে কোনো বদ্ধ চামড়া আপনার দিকে নজর দেবে। তাই আমি এইভাবে ধরে রাখছি, যে আপনার দিকে নজর দেবে তারে আমি মুড়ো ঝাঁটা দিয়ে পিটাবো, একদম যতক্ষণ সাপের মতো মুচড়াতে থাকবে। তুমি একটা পাগল। আপা, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাগে শুকনা মরিচের ডিব্বা
আর ম্যাচের বাক্স সব নিয়ে আসছি, একটু পরপর আপনারে শুইয়া দিমো। তুমি এই সবও নিয়ে এসেছো? হ্যাঁ আপা। আরেকটা কথা শোনেন। কি? আপনি কিন্তু একদম ভিড়ের মধ্যে যাবেন না। কই দেখা গেল কোন পেতন আইসা আপনারে ধইরা নিয়ে যাইবে। পেতন? এটা আবার কি গাসু? পেতনির বিটা লিঙ্গ। আমি তো জানতাম পেতনির পুলিঙ্গ ভূত। আপা, ওইটা তো ভূতনির বিটা লিঙ্গ হয়। ভূতনি? আরে বোঝেন না? ভূত ভূতনি, পেত পেতনি, ডাইনি, শাকচুন্নি শাকচূর্ণ, পিশাচ পিশাচিনী। আর থামো থামো, আর বলতে হবে না, আমার মাথা খারাপ হয়ে যাবে। তারা আর গাসু বকতে বকতে গেট পেরিয়ে অনেকটাই ভেতরে চলে এলো, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে গেল। তাদের সামনে নাফিস দাঁড়িয়ে আছে। নাফিস তো হা হয়ে তারার দিকে তাকিয়ে আছে। গোল্ডেন আর কালো রঙের মিশ্রিত একটা ফুল হাতা লং গাউন পরেছে তারা, সাথে ম্যাচিং হেজাব। বিশেষ কথা, অন্যদের মতোই একই রকম কোনো সাজ ছাড়া তারাই আছে, ব্যতিক্রম শুধু কাজলে। তারা আজ চোখে হালকা করে কাজল দিয়েছে, ব্যাস এতটুকুতেই যেন নাফিজ আরেকবার ঘায়েল হতে বাধ্য হয়ে গেছে। তারা তো বেশ অস্বস্তি বোধ করছে নাফিজের এমন দৃষ্টিতে, আর নাফিজের তো সেই দিকে খেয়ালই নেই যে সে তারাকে দেখতে ব্যস্ত। আমি কি মুড়োঝাঁটা আনবো? গাসু এতটাই চেঁচিয়ে কথাটা বলে উঠল যে নাফিজ কেঁপে উঠল। তারারও একই অবস্থা, এমনকি পাশের কিছু মানুষও সেই দিকে নজর দিচ্ছে। গাসু, তুমি কি আমার কানের 12টা বাজাবে নাকি? আপা, এই ফুলচোড্ডারে তো আজ আমি আবার কি করলাম মিস গাসুয়া? নাফিজের কথায় বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে গাসু। কেমন আছেন তারা? জি ভালো। আপনাদের এত দেরি হলো যে? ওই একটু, বেশ করেছি, দেরি করেছি। আর একটু দেরি করলে ভালো হতো, আমি মুড়োঝাঁটা কান আনতে ভুলতাম না। এই আপা, চলেন চলেন কইতাছি। গাসু তারাকে ওখান থেকে জোরে টেনে নিয়ে যাচ্ছে। আরে গাসু, আসতে, এইখানে ওই গাছ বান্দরটা আছে আপা, চলেন চলেন। নাফিজ পুরো বোকা বনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই এক এক করে গাড়িতে করে বিদায় নিয়ে যাচ্ছে। তারা চলো গাড়িতে উঠি, ইমরান সাহেবও আমাদের সাথে যাবেন। মা, গাসু তো এখন আসেনি, ও কোথায়? ওকে আমি আইসক্রিম কিনতে পাঠিয়েছিলাম। তোমরা চলে যাও। তুমি কিভাবে যাবে? মারিয়া আপুর সাথে চলে যাব। আপু তো বলেছে আমাকে নামিয়ে দিয়ে যাবে। না, তুমি আমার সাথে চলো। মা, গাসু একা থাকবে? আচ্ছা এসো, সমস্যা হলে আমাকে ফোন করবে। তুমি চিন্তা করো না। মাহমুদা বেগম গাড়ির উদ্দেশ্যে গেলেন। তারা গাসুকে খুঁজছে এদিকে ওদিকে। নাফিজ, আমি 2জন সৈনিককে রেখে দিয়েছি, তুমি ওদেরকে দেখো কেউ কিছু ফেলে গেল কিনা। সব কিছু কনফার্ম হয়ে তারপর তোমরা চলে এসো। ওকে স্যার। মেজর ইমরান নাফিজকে কথাগুলো বলে বেরিয়ে গেলেন। ক্যাপ্টেন মারিয়া গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। গাসু দৌড়ে গাড়ির সামনে আসলো। মারিয়া ম্যাডাম, তারা আপা আইছে? তারাকে তো আমি স্যার আর ম্যামের সাথে দেখলাম, ও হয়তো চলে গেছে ওনাদের সাথে। আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, তোমাকে ওই দোকানে দাঁড়াইতে দেখেই তো দাঁড়িয়ে আছি। আপা, আমাকে ফেলা চলে গেল? ও হয়তো খেয়াল করেনি। ও তো, চলো তুমি উঠে পড়ো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। আচ্ছা চলেন। গাসু মারিয়ার সাথে গাড়িতে উঠে গেল। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। স্যার, সব চেকিং শেষ, ঠিকভাবে দেখেছে তো? জি স্যার। আচ্ছা, তোমরা পিকআপে ওঠো, আমি আসছি। ওকে স্যার। সৈনিক 2জন চলে গেলে নাফিজও পেছনে যাবে। হঠাৎ করে নাফিজ থেমে গিয়ে পেছনে ঘুরল। কেউ তো কিছু ফেলে যায়নি, কিন্তু আমিই বোধহয় আমার মূল্যবান জিনিসটা ফেলে চলে যাচ্ছিলাম। অন্ধকারের পার্কের বিভিন্ন জায়গায় ছোট ছোট বাতি জ্বালানো হয়েছে। ওই আলোয় নাফিজ স্পষ্ট দেখতে পাচ্ছে তার মূল্যবান জিনিস এদিকে ওদিকে তাকাতে তাকাতে তার দিকে এগিয়ে আসছে। তারাকে দেখে নাফিজ এগিয়ে গেল। তারা, আপনি এখানে? নাফিজের কথা শুনে তারা যেন দেহে প্রাণ ফিরে পেল, সেই রকম অবস্থা। ক্যাপ্টেন, আপনি কি চেকিং করছেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আরও আগে বাড়িতে যাওয়ার কথা। এখানে এখনও কি করছেন আপনি? আমি গাসুকে খুঁজতে গিয়েছিলাম, গাসুকে মারিয়ার সাথে যেতে দেখলাম তো। সবাই চলে গেছে? হ্যাঁ, আমিও তো যাচ্ছিলাম,
কিন্তু আপনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। আমি ওকে খুঁজতে গিয়েই পথ হারিয়ে ফেলেছি। অন্ধকার হয়ে গেছে, আর ছবি তুলতে তুলতে আমার ফোনেরও চার্জ শেষ। অন্ধকারে ভয় করে আমার। তারার কথায় তারার চোখ দিয়ে তাকালো। আবছা আলোয় দেখা যাচ্ছে চোখের কাজলটা একটু ঘেটে গেছে। নাফিজের তো বড্ড ইচ্ছে করছে তারার কাছে গিয়ে কাজলটা ঠিক করে দিতে, কিন্তু আপাতত নাফিজ সেটা পারছে না। তারার চোখ ভয়ে দেখতে পাচ্ছে। ক্যাপ্টেন, আপনি শুনছেন আমার কথা? জি। আমার বাপিকে একটু কল করবেন, বাপি এসে আমাকে নিয়ে যাবে। কল তো করব, কিন্তু স্যারের আসতে তো দেরি হবে, আর পার্ক থেকে তো সেই কখন বের হতে চলেছে। আমরা ছিলাম বলে আমাদের কিছু বলেনি, আর রাত বাড়তে আসছে। আপনাকে কোন নিশ্চয়তায় আমি রেখে যাব বলুন? আপনি আমার সাথেই চলুন। আপনার সাথে? হ্যাঁ। কোনো সমস্যা? তারা আরও ভয়ে মাথা নিচু করে আসে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। একা একটা মেয়ে এত রাতে একজন ছেলের সাথে যাওয়া কম রিস্কের না। প্রতিদিন সকালে একসাথে হাঁটতে যায়, তখনও কিন্তু রাতের মতো চারপাশে কেউ থাকে না। শুনশান পরিবেশ আপনার ক্ষতি করার কথা আমি কি করে ভাবতে পারি? তারা নাফিজের কথা শুনে তারা করুণ দৃষ্টিতে নাফিজের দিকে তাকালো। সে তো এটাই বুঝতে পারছে না নাফিজ তার মনের কথাটা কিভাবে বুঝলো। যাবেন তো আমার সাথে? জি, চলুন, আসুন। নাফিজ ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দিল। তারা সেই আলোয় ধীরে ধীরে সামনে এগোচ্ছে, আর নাফিজ পেছনে। যদি সারা জীবন আপনার পেছনে এইভাবে ছায়া হয়ে থাকতে পারতাম, আপনি কি আমাকে সেই সুযোগটা দেবেন? তারা মনের কথাগুলো মনেই থেকে গেল। মুখ ফুটে আর বলা হলো না নাফিজের। তুমি খবর নাও, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে এনে দাও, তারাকে এনে দাও। মাহমুদা বেগম কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। গাসু তাকে সামলাচ্ছে। আব্রাহাম সাহেব তারার ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারের মতো ফোন বন্ধ। ম্যাডাম, কাইদ দেন না আপা, তারা আবার ঠিক চলে আইব। তুমি কেন ওকে রেখে গিয়েছিলে গাসু? ওকে দোষ দিয়ে লাভ নেই মাহমুদা। ও তো জানতো তারা আমাদের সাথে চলে এসেছে, আর আমরাও। আমি পার্কে খোঁজ নিতে বলেছি, কিন্তু পুরো পার্ক ফাঁকা। ওখানকার কর্মচারী ছাড়া আর কেউ নেই। আমার মেয়ে কোথায় গেল তাহলে? ওর সাথে তো পার্সও নেই। আসবে ও কি করে? কোথায় ও? শান্ত হও মাহমুদা, আমি বের হচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি পার্কে যাচ্ছি। আমি নিজে খুঁজতে যাব ওকে। আব্রাহাম সাহেব ড্রাইভারকে নিয়ে বের হয়ে গেলেন। আপনার কি শীত করছে? তারা গাড়ির ভেতর ঠান্ডা বাতাস ঢুকছে। তারা শীতে কাঁপছে, বারবার হাত ঘষছে। একটু। আচ্ছা দাঁড়ান, আমি জানালাটা লক করে দিচ্ছি। না, খোলা থাক, দম বন্ধ লাগবে আরও। ঠিক আছে। তারার চোখ শুধু রাস্তার দিকে, কখন রাস্তা ফুরাবে আর সে বাড়িতে যাবে। আর নাফিজের চোখ শুধু তারার দিকে, আজ পথটা যেন না শেষ হয়, এটাই নাফিজ চাইছে। হঠাৎ করেই গাড়ি থেমে গেল। স্টাফ, কি হলো? স্যার, দেখতে হবে। একজন সৈনিক নেমে গাড়ি চেক করলো। স্যার, তেল শেষ হয়ে গেছে। কি? তোমরা চেক করে গাড়ি আনোনি? ফাজলামি পেয়েছো নাকি? স্যার, চেক করে এনেছিলাম। আসলে স্যার, যাওয়ার পর কয়েকবার ইউনিটে এই পিকআপটা নিয়েই খাবার আনা নেওয়া করা হয়েছিল, তো বুঝতে পারিনি এমন হবে। তোমাদের নামে কালই রিপোর্ট দেব। স্যার, আমি এক্ষুনি কন্ট্রোল রুমে কল করছি, ওরা আরেকটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, এবার আরও রাত কাটাও। আজকে পুরো রাত তো রাস্তাতেই কেটে যাবে দেখছি। নাফিজ সৈনিকদের বেশ কড়া করে কথা শোনালো। তারা চুপচাপ বসে নাফিজের কাণ্ড দেখছে। এর আগে কখনো নাফিজকে এইভাবে রাখতে দেখেনি সে। ক্যাপ্টেন, আপনি আমাকে নামিয়ে দিন, আমি হেঁটেই চলে যাব। 20 মিনিটের রাস্তা আছে আর। কিন্তু আপনার পায়ের সমস্যা, কিচ্ছু হবে না। তারা দরজা খুলে ক্রাশ নিয়ে সাবধানে নামলো। নাফিজও নেমে পড়ল। আপনি নামলেন কেন? আপনাকে একা ছাড়বো এটা ভাবলেন কি করে? এখনও আপনি আমার সাথে যাবেন? আপনি না চাইলেও যাব। আপনাকে একা ছাড়ছি না। তোমরা গাড়ি এলে চলে যাও, আমি চলে যাব। ওকে স্যার। তারা অবাক হয়ে তাকিয়ে নাফিজের কাণ্ড দেখছে। তারার তাকানো দেখে নাফিজ মুচকি হাসি দিল। এভাবে তাকিয়ে থাকবেন নাকি যাবেন? নাফিজের কথাতে বেশ লজ্জা পেয়ে গেল তারা। তারা মুখ ঘুরিয়ে রাস্তা ধরল। দুজনের শুনশান রাস্তায় হাঁটছে।
ফুরফুর করে বাতাস বইছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোতে নাফিস কথার মাঝে আর চোখে দেখছে তারাকে। তারাও আজ আর চোখে দেখছে নাফিসকে। ল্যাম্পপোস্টের আলোতে যেন আজকে অন্যরকম লাগছে নাফিসকে। ফর্সা শ্যামলা বর্ণ, যেমন হাইট তেমন বলিষ্ঠ শরীর, চুলগুলো আর্মি কাট দেওয়া, চোখের মনি হালকা ঘোলা, ডান সাইডের ভুরুর কাছে একটা কাটা দাগ, ঠোঁটের বাঁকা হাসি। ব্যাস, আর কি চাই? এতেই যেন নাফিজ যে কোনো মেয়েরই ক্রাশ হতে বাধ্য। আহ! বেখেয়ালিভাবে হাঁটতে গাউন বেঁধে হোঁচট খেয়ে পড়ল তারা। তারা! নাফিজ সাথে সাথেই নিচু হয়ে তারাকে ধরল। কি হয়েছে? বেশি ব্যথা লেগেছে? খুব কষ্ট হচ্ছে? কি হলো? কথা বলছো না কেন? নাফিজের বিচলিত চোখ দেখে তারা বেশ অবাক হলো। হোঁচট খেয়ে পড়তে সে হয়তো একটু ভয় পেয়ে চেয়েছিল, কিন্তু ব্যথা তেমন লাগেনি। অথচ নাফিজকে দেখে মনে হচ্ছে হোঁচটটা তারা না, নাফিজ খেয়েছে। আমার তেমন লাগেনি ক্যাপ্টেন। লাগেনি মানে? কিভাবে পড়লেন আপনি? তারা একটু মুচড়াতে থাকলো। এতক্ষণে নাফিজের খেয়াল হলো হুতোষে সে তারার দুই বাহু ধরে রেখেছিল। নাফিজ সাথে সাথে হাত সরিয়ে নিল। সরি, আসলে আপনি পড়ে গিয়েছিলেন, আমি খেয়াল করিনি। আমি খুব দুঃখিত তারা। তারা কোনো উত্তর দিল না। নিজে ওঠার চেষ্টা করতে গেলে নাফিজ তারাকে সাহায্য করে, তারার হাতটা ধরে দাঁড় করিয়ে দেয়। ধন্যবাদ। ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনি সাহায্য করলেন তাই। ও তারা, একটা কথা ছিল। বলুন। আপনার ফোন নাম্বারটা দিবেন? নাফিজের কথা শুনে তারা যেন আকাশ থেকে পড়ল। না, আপনি না দিতে চাইলে সমস্যা নেই। আসলে আপনি বাড়ি পৌঁছেছেন কিনা এই জন্য। আপনিই তো বাড়ি দিয়ে আসছেন, তাহলে পৌঁছেছে কিনা এটা জানার কি দরকার? তারার কথা শুনে নাফিজ নিজেই লজ্জা পেয়ে গেল। নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো কাজ করেছে সে। নাম্বার বলল তারা। তারার কথা শুনে নাফিজের খুশি আর কে দেখে। নাফিজ চট করে ফোনটা বের করে নাম্বারটা সেভ করে নিল। এদিকে তারা মুচকি হাসছে নাফিজের কাণ্ড দেখে। আচ্ছা তারা, একটা কথা বলবেন? কি? আপনি এত নয়নতারা ফুল কেন পছন্দ করেন? কাল বলি। আজ নয় কেন? ক্যাপ্টেন, আপনার কি হয়েছে বলুন তো? মানে? নাফিজ ভুরু কুঁচকে তারার দিকে তাকালে তারা সামনে তাকাতে ইশারা করলো। নাফিজ তাকিয়ে দেখে তারা তাদের বাড়ির গেটের সামনে চলে এসেছে। হো, আমি খেয়ালই করিনি। চলুন ভেতরে চলুন। না, আপনি যান। এত দূর এগিয়ে দিলেন, আর যাবেন না? আসলে আমার মা অপেক্ষা করছে, না খেয়ে বসে থাকবে। ও, আমার জন্যেও। আর দ্বিতীয়বার এই কথাটা শুনতে চায় না। আপনি বড্ড অদ্ভুত আচরণ করেন। কি করলে কি? আপনি তো বোঝেনই না। নাফিজ মুখ ফসকে কথাটা বলেই নিজেই নিজের জিভ কামড়ে ধরল। আর তারা তো পুরাই অবাক। আমি আসি। নাফিজ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জোরে হাঁটা শুরু করলো। তারা কলিং বেল বাজাতেই গাসু এসে দরজাটা খুলল। তারাকে দেখেই তো গাসু সেই চিৎকার দিল, ম্যাডাম, কোনে আপনি? শীঘ্রই আইয়া পড়ুন, তারা আপা আইয়াছে। গাসুর কথা শুনে ভেতর থেকে দৌড়ে ছুটে এলো মাহমুদা বেগম। তারাকে দেখেই জোরে বুকে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কোথায় ছিলি তুই? আমার চিন্তা হয় না? তুই সব সময় আমাকে এত চিন্তায় ফেলে দিস কেন? মাহমুদা বেগম আব্রাহাম সাহেবকে ফোন দিলে একটু পরপর তিনিও বাড়িতে চলে আসেন। দুজনের মাঝখানে বসে আছে তারা, মাহমুদা বেগম আর আব্রাহাম সাহেব। তারাকে এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই চলে যাবে। তুমি জানো মামুনি, আমি তোমার জন্য কত চিন্তায় ছিলাম। বাপি, এখন তো তোমরা কান্নাকাটি বন্ধ করো। আমি গাসুকে খুঁজতে গেলাম, আর গাসু ভেবেছে আমি চলে গেছি। ব্যাস, ওখানেই তো প্যাঁচ লাগলো। নাফিজি তো তোকে দিয়ে গেছে। হ্যাঁ বাপি, আমি তো জানি যে পিকনিক শেষে কেউ না কেউ চেকিংয়ের জন্য থাকবে, তাই তো আমি ওই এরিয়ার দিকে আবারও গিয়েছিলাম। আর ক্যাপ্টেন নাফিজ আমাকে বাড়ি অবধি দিয়ে গেছে, কিন্তু উনি ভেতরে এলো না কেন? ওনার মা ওনার জন্য অপেক্ষায় আছেন। আমি বলেছিলাম ভেতরে আসতে, কিন্তু উনি আসেননি। যাই বলো মাহমুদা, ছেলেটা অনেক দায়িত্ববান। আমাকে ফোন নিয়ে আবারও বিভ্রান্ত করার প্রয়োজন মনে করেনি সে। নিজ দায়িত্বে ওকে দিয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা অনেক ভালো। মাহমুদা বেগম আর আব্রাহাম সাহেব নিজেদের মতো করে কথা বলেই যাচ্ছে। তারার মনে অন্য কিছু ঘুরছে।
মা বাবার মুখে নাফিজের প্রশংসা শুনে ভেতরে ভেতরে সে বেশ খুশি। রাত 11টা বাজে। নাফিজ বিছানায় এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ল। ফোনের স্ক্রিনে মিষ্টির ছবিটির ওপর হাত বোলালো কিছুক্ষণ। মিষ্টি পাখি, কোথায় তুই? তুই তো এলি না, কিন্তু আমার বাগানে যে আরেকটা রানী এসে ঢুকে পড়েছে, সে তো বের হওয়ার নামও করছে না। আমি কি করব বলতো? মিষ্টির ছবিটা বুকের ওপরে রেখে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল নাফিজ। তারার কথা মনে পড়তেই নাফিজ ফোনটা আবারও হাতে নিল। তারার নাম্বারটা দেখে মুখে হাসি ফুটল নাফিজের। আমার নয়ন তারা, এই নামের তারার নাম্বারটা সেভ করেছিল তখন সে। আচ্ছা, এখন ফোন দেওয়াটা কি ঠিক হবে? উনি ঘুমিয়ে পড়েননি তো? কি করব? একবার দিয়েই দেখি ভেবে চিন্তে নাফিজ তারার নাম্বারে কল দিল। রাতের খাওয়া শেষে নিজের ঘরে আসলো তারা। চার্জ থেকে ফোনটা খুলতে গেলেই দেখে ফোনে আননোন নাম্বার থেকে কল এসেছে। এখন এত রাতে আমাকে কে কল করলো? তারা ফোনটা হাতে নিয়ে খাটের ওপরে গিয়ে বসলো। তারপর রিসিভ করে কানে ধরলো। হ্যালো। ফোনের অপার পাশে কণ্ঠটা শুনে তারা একদম কেঁপে উঠল। কণ্ঠটা চিনতে কষ্ট হচ্ছে না তার। হ্যালো তারা। তারা কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে ফোনটা কানে ধরে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নাফিজ যে সত্যি সত্যি তাকে কল করবে এটা তো তারা ভাবতেও পারেনি। ফোনের এপাশে নাফিজের ফোন কানে নিয়ে অধীর আগ্রহে বসে আছে। তারার নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পারছে। তার ফোন পেয়ে তারার কি অবস্থা হবে এটাই কল্পনা করে নাফিজ মুখে হাসি ফোটালো। আপা, কে? হঠাৎ করে গাশুর গলা শুনে কেঁপে উঠল তারা। ফোনটা হাত থেকে পড়ে গিয়ে বিছানার ওপরে পড়ল। আপা, আমি গাশু আর সীমাং। ও গাশু, হ, আপনি ভয় পাইছেন নাকি? হঠাৎ করে ডেকে উঠলে তো একটু চমকে গিয়েছিলাম। ও আপা, এত রাত্রে কার সাথে কথা বলছেন? তারা কি উত্তর দিবে সেটাই ভেবে পারছে না। কি হলো কন? ওই মোবাইল কোম্পানি আছে না, এদের তো ঠিক নেই, হুটহাট করেই কল দেবে, এই আপার সেই অফার, এই আর কি শুরু করবে। তা ঠিক কইছেন আপা, আমার তো মাঝে মাঝেই মন চায় ফোনের কাজখান ভাইঙা ভেতরে ঢুইকা ওগো কান টাইনা ধইরা মুড়ো ঝাঁটা দিয়া বাড়ই আসি। আহ গাশু, এত কথা যে বলো না তুমি। কি বলতে এসেছ? আপা, আপনার বিছানা করতে আসছিলাম। না থাক, তুমি যাও, আমি করে নেব। না আপা, আপনার কয় পায়ে ব্যথা লাগবো। কিচ্ছু হবে না গাশু, তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে। না আপা, আমি বিছানাটা ঠিক করে দিয়ে তয় যাবো। এই গাশু, আমার কিন্তু এবার রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, গেলুম, সমস্যা হলে ডাক দিবেন। আচ্ছা। গাশু চলে যেতেই তারা ক্লাস নিয়ে উঠে তাড়াতাড়ি গিয়ে দরজাটা লক করে লাইটটা অফ করে দিল। মাহমুদা বেগমের আবার বেশি রাত জাগার অভ্যাস। ঘুম না আসা অবধি তিনি বাড়িতে হাঁটাহাঁটি চলাফেরা করতে থাকেন। তাই তারা গিয়ে ফোনটা হাতে নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। বালিশটা মাথার উপরে দিয়ে নিল যাতে আওয়াজ না বাইরে যায়। আচ্ছা, উনি কেন ফোন করেছিলেন? কেটে দিয়েছেন বোধহয়। ভাবনা চিন্তা করতে করতে তারা ফোনটা হাতে নিয়ে দেখে নাফিজ এখনও লাইনে আছে। সে ফোন কাটেনি। তারা কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরল। হ্যালো। যাক, অবশেষে তাহলে আপনার ফোনটা ধরার সময় হলো। আপনি এখনও লাইনে আছেন? ছিলাম, শুনছিলাম আপনাদের কথা। ও, বাসায় পৌঁছানোর পর স্যার কিছু জিজ্ঞাসা করেনি? এত দেরি করলেন কেন? করেছিল, সব বলেছি। আপনি কখন বাসায় পৌঁছেছিলেন? ওই আপনাকে দিয়ে আসার আধা ঘন্টা পরই। ও, তারা বলুন, এখনও ঘুমাননি কেন? ওই আজকে ডিনার করতে একটু দেরি হয়ে গিয়েছিল। প্রতিদিন কি এই সময়ে ঘুমান? না, মাঝে মাঝে আরও রাত জাগি, পড়া থাকলে দেরি হয়। কেন? না এমনি, ফোন দিয়ে আপনাকে বিরক্ত করলাম না তো? তারা, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আমার বাগানের রানী হবেন? নাফিজের কথা শুনে তারার শরীরে কম্পন আরও বেড়ে গেল। এসির মধ্যে পুরো ঘেমে যাচ্ছে তারা। তারা চুপ করে আছেন কেন? আমার ঘুম পাচ্ছে ক্যাপ্টেন, শুভরাত্রি। তারা সাথে সাথেই ফোনটা কেটে দিল। কি একটা ভয়ঙ্কর অনুভূতির শিকার হয়েছে সে আজ। এই প্রথম ফোনে কোনো ছেলের সাথে কথা বলা, তাও বালিশের নিচে লুকিয়ে। আর নাফিজের ওই রকম ভয়ঙ্কর কথা।
তারার চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে আজ। ফোনের এপাশে নাফিজের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। লজ্জাবতী লতিকা, তুমি যতই লজ্জায় নুয়ে পড়ো, আমার কাছে তোমাকে হার মানতেই হবে। সকালবেলা এত উকিঝুঁকি দিয়ে কাকে খুঁজছেন তারা? হুট করেই নাফিজের কণ্ঠ পেয়ে কেঁপে উঠল তারা। পেছনে মাথা ঘুরিয়ে দেখে নাফিজ পেছনে দাঁড়িয়ে আছে। এতে তারা আরও অবাক হলো। অন্য দিন তো নাফিজ সামনের রাস্তা দিয়ে আসে, আজকে নাফিজের খোঁজ তো এতক্ষণ ছিল না। এখন সে কোথা থেকে পেছনের রাস্তা দিয়ে উদয় হলো। তারা কি ভাবছেন? আপনি এখানে কেন? আপনার না ওই সামনে দিয়ে আসার কথা? আজকে আরও অন্ধকার থাকতেই এসেছি, ভেবেছিলাম আজ আপনাকে একটু চমকে দেব, কিন্তু আজ তো আমি নিজেই চমকে গেলাম। আপনি নিজে কিভাবে চমকালেন? এই যে আপনি উকি দিয়ে রাস্তার দিকে বারবার দেখছিলেন আমি এসেছি কিনা। নাফিজ ভুরু কুঁচকে কথাগুলো বলল। আর তারার তো যাই যাই অবস্থা। নাফিজ এইভাবে তাকে লজ্জায় ফেলবে এটা তার জানা ছিল না। কি বুঝে গেলাম তো? কচু বুঝেছেন আপনি? কচু? হ্যাঁ, পানি কচু। নারকেলের দুধ দিয়ে রাঁধলে সেই লাগে খেতে। কি করে বুঝবো সেই লাগে? মানেটা কি? আপনি খাবেন তারপর তো বুঝবেন। খাবো কি করে? আমার মা এটা রাঁধতে পারে না। ও, তাহলে তো আর বুঝবেন না। বুঝবো যদি আপনি একটু বোঝান। নাফিজের মুখের দুষ্টু হাসি, চোখে বাঁকা দৃষ্টি। তারা তো আরও ঘাবড়ে যাচ্ছে। আমি বোঝাবো মানে? একদিন তো রান্না করে খাওয়ালেন না। রান্না পারেন তো? আমি সব রান্নাই প্রায় পারি, শুধু মায়ের জন্য কিছুই হয় না। জোর করে যা দুই এক সময় কিচেনে যায়। তাহলে আরেকবার একটু জোর করে যাবেন? কেন? আপনার হাতের নারকেলের দুধের পানি কচু রান্না খাবো? আমার হাতের? হ্যাঁ। সম্ভব না। সম্ভব করতে হবে। সেটাও সম্ভব না। আমি যদি বলি সব সম্ভব হবে, কি করে? আপনি কি এখানে একটা কিচেন দেবেন দোকানের মতো, যে আমি এসে রান্না করব? আপনার হাতের রান্না খাওয়ার জন্য সেটা দিতেও রাজি। নাফিজের কথা শুনে তারা আরও ভ্যাবাচাকা খেয়ে গেল। আপনি বড্ড অদ্ভুত আচরণ করেন। কেন করি বলছি তো আগের দিন। কি বলেছিলেন? ভুলে গেছি। করলে কি? আপনি তো বোঝেন না। কি বুঝবো? তারা, আপনি বড্ড ছোট, এসব বোঝার বয়স হয়নি। যদি কখনো আপনাকে বোঝানোর সুযোগ পাই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। আপনি কি সায়েন্সের টিচার নাকি? আমি কেন সায়েন্সের টিচার হতে যাব? তাহলে এগুলো কি করে বোঝাবেন? তারা ঠোঁট উল্টে জবাব দিল। নাফিজ শুধু হা হয়ে তারাকে দেখছে। এটুকু সে বুঝেই গেছে তারা তার কথাটা ঠিকমতো ধরতে পারেনি। ওই এমনি বললাম, ইচ্ছে ছিল সায়েন্সের টিচার হওয়ার। ও, তবে কি জানেন, এইসব বোঝানোর জন্য টিচার হওয়া লাগে না। তাহলে ওই যে বললাম, যদি কখনো সুযোগ হয় সেই দিন সব একসাথে বুঝিয়ে দেব। অবশ্য সুযোগ কেন, আমি তো আমার করেই ছাড়ব। তারা নাফিজের কোনো কথা বুঝলো না, শুধু নাফিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বোঝেননি? হুম। আচ্ছা, আর বুঝতে হবে না, চলুন হাঁটা শুরু করুন। আচ্ছা, গাশুয়া কোথায়? ও আজকে বাগানে কাজ করছে, ইচ্ছে করে আসেনি। কেন? উনি তো আমাকে একা ছাড়ে না। কিছু বললেই ওনার বিশ্ববিখ্যাত ডায়লগ মুড়ো ঝাঁটা নিয়ে চলে আসে। নাফিজের কথা শুনে তারা হো হো করে হেসে দিল। আসলেই মুড়ো ঝাঁটা ওর খুব প্রিয়। তবে উনি আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তা তো ঠিক, আমিও ওকে খুব ভালোবাসি। মা বাপির পরে গাশুকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর কাউকে বাসেন না? আর কাকে বাসবো? এটা তো আমার পরিবার, আর তো কেউ নেই। না বলছি সারা জীবন এভাবে থাকবেন আর কাউকে ভবিষ্যতে ভালোবাসবেন না? নাফিজের কথা শুনে তারা দাঁড়িয়ে গেল, নাফিজের দিকে ঘুরল। আর কেউ বলতে? কেউ আপনার বুঝি বিয়ে টিয়ে হবে না? আপনার হাজব্যান্ডকে ভালোবাসবেন না? হায় বিয়ে! ক্যাপ্টেন, আপনি কি পাগল হয়েছেন? কেন? আমি নিজে চলতে পারি না ঠিক মতো, আমাকে কেন কেউ নিজের জীবনের অংশ বানাতে চাইবে? আর সৌন্দর্য সব কিছু নয় ক্যাপ্টেন। 2 দিন 3 দিন এক সময় মোহ কেটে যাবে, তখন মনে হবে একজন এরকম মেয়ে জীবনের বোঝা ছাড়া আর কিছুই নয়। তারা কথাগুলো বলে সামনের দিকে যেতে লাগলো। নাফিজের খুব খারাপ লাগছে তারার কথা শুনে। মাহমুদা, মাহমুদা!
আব্রাহাম সাহেবের গলা শুনে মাহমুদা বেগম রান্নাঘর থেকে ওপরে আসলেন। কি হয়েছে? ইব্রাহিম ভাই ফোন করেছিল। তো যশোরে নাকি সৈকতের কি একটা কাজ আছে, ও আমাদের বাড়িতে আসবে। ও, তাহলে তো ভালোই। কবে আসবে? তারা শুনে খুব খুশি হবে। এই তো 2-3 দিন পর হয়তো। আচ্ছা, আসুক। মাহমুদা বেগম কথা শেষ করে নিচের দিকে চলে গেলেন। নাফিজের চোখ আপাতত সামনের দিকে থাকা পাশাপাশি দুটো খেজুর গাছের দিকে। নাফিজ এটাই বোঝার চেষ্টা করছে তারা এক দৃষ্টিতে কি দেখছে সেখানে। আপনি কি দেখছেন তারা? ক্যাপ্টেন, আপনি কখনো খেজুর গাছের সামনে দাঁড়িয়ে খেজুরের রস খেয়েছেন? তারা মুখে এক রহস্যময়ী হাসির রেখা টেনে রেখেছে। নাফিজ তো কিছুই বুঝতে পারছে না তারার কাণ্ড। মানে, আপনি কি করবেন তারা? চুপ, শুধু দেখে যাবেন আমি। আচ্ছা। তারা নিজের সাইড ব্যাগ থেকে দুটো পলিথিন বের করলো, তারপর নিচু হতে চেষ্টা করলো। কি করছেন? কি লাগবে বলুন, আমি দিচ্ছি। ওই দুটো ইটের ঢিলা দিন তো। কেন? থাক, আমি নিচ্ছি। আরে রাখছেন কেন, আমি দিচ্ছি। নাফিজ দুটো ঢিলা তুলে তারার হাতে দিল। এবার তো বলুন কি করবেন? ডাকাতি। কি? হ্যাঁ। তারা নাফিজকে ইশারায় খেজুর গাছের সাথে বাঁধা মাটির ঠিলার দিকে তাকাতে বলল। দেখেই বোঝা যাচ্ছে রস সংগ্রহের জন্য এভাবে মাটির ঠিলা ওখানে বেঁধে রাখা হয়েছে। আপনি কি করতে চলেছেন তারা? কোনো কথা বলবেন না, একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবেন। তারা একটু সামনে এগিয়ে গিয়ে একটা ঠিলার দিকে তাক করে ঢিল ছড়ল, কিন্তু দুর্ভাগ্য লক্ষ্যচ্যুত হলো। তারা এবার আরেকটা ছুঁড়ে মারতেই একদম ঠিলার গায়ে লাগলো। কিছু অংশ ফেটে গিয়ে ছিদ্র হয়ে গেল, আর ভেতরে থাকা রস চুইয়ে পড়তে থাকলো। তারা আর দেরি না করে পলিথিনটা মেলে ছিদ্র বরাবর ধরল, আর রস টুপটুপ করে পলিথিনের ভেতর এসে পড়ছে। নাফিজ পুরাই হা হয়ে তাকিয়ে আছে তারার দিকে। তারা যে এই রকম কাজ করবে সেটা নাফিজের ধারণার বাইরে ছিল। বেশ কিছুক্ষণ পর পলিথিনটা ভরে গেল। তারা পলিথিনের মুখটাতে ভালো করে গিট্টু দিল। মেজরের মেয়ে হয়ে আপনি দিনে দুপুরে ডাকাতি করছেন তারা? নাফিজের কথা শুনে তারা নাফিজের দিকে ভুরু কুঁচকে তাকালো। তো কি হয়েছে? আমি স্যারকে বলে দেব? পাপি মরে 7 ঘর নিয়ে। মানে, আপনিও আমার সাথে ছিলেন? ওরে, আমার মাথায় যে এরকম দুষ্টু বুদ্ধির গোডাউন আছে জানতাম না তো। এবার কি করবেন? খাবো। কিভাবে? এইভাবে। তারা বলতে বলতে দাঁত দিয়ে পলিথিনের এক কোণাতে ছিদ্র করলো। সেখান থেকে সাথে সাথে মুখ লাগালো। ছিদ্র দিয়ে রস বেরোচ্ছে আর তারা সেটা খাচ্ছে। নাফিজ এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। তারার বুদ্ধি দেখে সে পুরাই শকড হয়ে গেছে। একা একা খাবেন? তারা বেশ খানিকটা রস খেয়ে নাফিজের দিকে তাকালো। আপনি খাবেন? কেন নয়? ডাকাত যখন হয়েছি তখন প্রাপ্ত সম্পদে আমারও তো অধিকার আছে। কিন্তু কিভাবে? আপনার কথা তো আমার মনেই ছিল না। আমি এটা তো এঁটো করে ফেলেছি। নাফিজ তারার দিকে এক পলক তাকিয়ে তারার থেকে রস ভর্তি পলিথিনটা ছিনিয়ে নিয়ে তারার মুখ লাগানো অংশে নিজেও মুখ লাগিয়ে খেতে শুরু করলো। নাফিজের কাণ্ডে তারা বেশ অবাক। দেখতে দেখতে বাকি রসটুকুও নাফিজ শেষ করে ফেলল। এরকম একটা জিনিস আপনি লোভ দিয়ে একা একা খাচ্ছিলেন? এটা মোটেও ঠিক না তারা। আরেকটা কাজ করবেন। কি? তারা ব্যাগ থেকে বের করে 2,000 টাকার কচকচে নোট নাফিজের হাতে দিল। এটা দিয়ে কী হবে? যেই ঠিলাটা ছিদ্র করেছি ওটাতে বেঁধে দেবেন। কেন? গাছের মালিকের আর আফসোস থাকবে না। এ তো দেখছি চোরের ওপরে বাটপারি। এরকম আগেও করেছি। অন্যবার গাসু থাকে, কিন্তু আজ এলো না। কেন? ওর নাকি ভয় হচ্ছে আমরা ধরা পড়ে যাব, আর আপনিও সাথে থাকবেন এই জন্য। ও আচ্ছা, এরকম দুষ্টু আপনি আমার মতো? বিশ্বাস হচ্ছে না। জানেন, বাপিকেও একদিন এরকম করে রস নিয়ে খাইয়েছিলাম। বাপি টেরই পায়নি, উল্টো আরও 2,000 টাকা বকশিস দিয়েছিল আমাকে। স্যার যদি একবার জানতো এটা আপনি কোন উপায়ে এনেছেন তাহলে কি হতো? বকুনি একটাও বাকি থাকতো না। এমনিতেই বাপি কখনো আমাকে বকে না, কিন্তু এটার জন্য ঠিক বকতো। আচ্ছা চলুন এবার, না হলে কেউ দেখে ফেলবে। চলুন চলুন।
নাফিস তারা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘুমিয়ে পড়েছেন নাকি জেগে আছেন ক্যাপ্টেন? ফোনের মেসেজটা দেখে নিজের অজান্তেই মুখে হাসি ফুটল তারার। ঘড়ির দিকে একবার তাকিয়ে নিল, 11টা বাজে। তারা বই নিয়ে টেবিলে বসে আছে, কিন্তু মন তো ছিল অন্য দিকে। বারবার ফোনের দিকে তাকিয়ে দেখছিল। ইদানিং নাফিজের সাথে মেসেজ আদান প্রদান, কথা সব সময় হয় তার, কিন্তু পুরোটাই বন্ধুর মতো। তারা বিছানার দিকে তাকালো। গাসু বিছানায় ঠিক করছে। গাসু, যে আপা, তুমি ঘুমাতে যাও না? আপনি তো এখনও হাডি করবেন। হাডি আবার কি? পড়াশোনা? ও আল্লাহ, এটা স্টাডি। ও তো আচ্ছা, তুমি যাও, আমি ঘুমাবো। আচ্ছা। গাসু খাট থেকে নেমে যেতেই তারা গিয়ে দরজাটা লক করে দিল। তারপর টেবিলে বসেই ফোনটা হাতে নিয়ে নাফিসকে কল দিল। হ্যালো, জেগে আছেন তাহলে? হ্যাঁ, পড়ছিলাম আর কি। ও, খেয়েছেন? হ্যাঁ। আপনি কিন্তু এখনও আমাকে রান্না করে খাওয়ালেন না। তারা কিভাবে করব অত সকালে? তার মানে আপনার করার ইচ্ছে আছে? নাফিজের কথা শুনে তারা নিজের জিভ কামড়ে ধরল। বেচারি লজ্জাতে পড়ে গেছে। ইয়ে মানে? কি মানে? এই যে দেখুন, শুনুন, আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, আপনি নিজেই তো বারবার বলছিলেন। এটা নিয়ে এত কথা বলার কি আছে? আপনি রেগে যাচ্ছেন কেন তারা? থাক, আর বলবো না। তারা কি? আমি আপনার কি হই? মানে? কিছু না। আপনি তো কথা পেঁচান কেন? আপনি কিন্তু আমার বড় কিছু হন। কি? কিছু না। শুভরাত্রি। নাফিজ ফোনটা কেটে দিল। তারা চোখ বুজে নাফিজের কথাগুলো ভাবছে। প্রতিদিনই নাফিজ তাকে এমন কিছু কথা বলে, সে নিয়েই ঘাবড়ে যায়। আসলে নাফিজ তাকে কি বলতে চায়? ধুর, একটু সামনাসামনি কথা বলতে পারে না কি? ফাজিল লোক একটা। আর কথা বলবো না এনার সাথে। তারা রেগে বইটা জোরে খাটের ওপরে ছুঁড়ে মারল। সাপ তার বাম চোখে কম দেখে। কখনো যদি দেখো তোমাকে সাপে তাড়া করেছে, তো তুমি তোমার বাম দিকে ঘুরে দৌড় দিবে। তুমি এত খবর কিভাবে জানো সৈকত ভাইয়া? জানি, কিছু জিনিস আছে বাস্তব জীবনে খুব কাজে দেয়, এগুলো জেনে রাখা উচিত। রাত 3টা বাজে। খাবার টেবিলে সবাই বসে আছে, আর সৈকত খাবার সামনে নিয়ে কথা বলছে। সবার মনোযোগ সৈকতের দিকে। একটু আগে ঢাকা ফিরেছে সে রাতের গাড়িতে। সৈকত, এখন এসব বাদ দাও, রাত অনেক হয়েছে। আচ্ছা কাকিমা। তারা, যা ঘুমাতে যা। আচ্ছা গাসু, চলো। গাসু আর তারা নিজেদের ঘরে যেতে নিলে আরেক বিপত্তি ঘটল। তারা কোলের ওপরে ফোনটা রেখে বসেছিল। তারা উঠে দাঁড়াতেই ফোনটা কয়েক ড্রপ দিয়ে একটু দূরে পড়ল। আমার ফোন? আরে আপা, আপনি দেখে লইবেন না? দাঁড়ান, আমি তুলে আনতেছি। গাসুর সামনে গিয়ে তারার ফোনটা তুলল। আরে আপা, আপনার ফোনের ওপরে তো খরা হয়ে গেছে একদম। মানে? এদিকে নিয়ে আসো। গাসু তারার কাছে ফোনটা দিতেই তারা দেখে সামনের স্ক্রিনটা ফেটে চৌচির হয়ে গেছে একদম। তারা মা, দেখ অন হচ্ছে কিনা। বাপি, অন তো হচ্ছে না, কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। বাপি, আমার ফোন। তারা তো এবার কেঁদেই দিল। তারা কাঁদছিস কেন? তোকে নতুন কিনে দেবে আবার। এটা তো এমনিতেই 3 বছর ধরে ব্যবহার করছিস। মা, আমার ফোনের স্ক্রিন ঠিক করে দাও শুধু। ধুর বোকা মেয়ে, তুই তোর জায়গায়, আমি না হলে নাচতাম ফোন ভাঙার আনন্দে। আরে নতুন পাবি, সেটাই নে, পুরনোটা ঠিক করার কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না সৈকত ভাইয়া, ফোনটা আমার কত প্রিয়। তারা মা, রাখো এসব। এই শুক্রবার আমি তোমাকে নিয়ে যাব, নিজের পছন্দ মতো আবার আরেকটা নিও। এই কয়টা দিন একটু ফোন ছাড়া থাকো। আচ্ছা মা, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঠিক আছে বাপি। তারার ব্যথিত মন নিয়ে হাতে ফোন নিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। তারা বারবার ফোনটাকে দেখছে। সে তো এটাই বুঝতে পারছে না কেন সামান্যতে এত কষ্ট হচ্ছে তার। গেল তারা। তার তো এতক্ষণ খেয়ালই ছিল না তার ফোনের কি হাল হয়েছে গতকাল। ধ্যাত, ভালো লাগে না। ঘটের মরা ফোনটাও স্ট্রোক করার আর সময় পেল না। মন খারাপ করে তারা জানালা ছেড়ে ওয়াশরুমের দিকে গেল। ক্যাপ্টেন নাফিজ, কাজ রেখে আকাশের দিকে তাকিয়ে তারা গুনলে হবে?
মেজর ইমরানের কথা শুনে হালকা কেঁপে উঠল নাফিজ। তার কেবিনে মেজর ইমরান এসে দাঁড়িয়ে আছে আর সে খেয়ালই করেনি। নাফিজ তো আরো এটা ভেবে পাচ্ছে না যে সে তারা খুঁজছে। এটা ইমরান সাহেব কিভাবে জানলো? নাফিজ আরো কত আকাশের তারা গুনবে বলো তো? নাকি আকাশ ফেলে এবার মঙ্গল গ্রহে ঘুরতে যাচ্ছ? ইমরান সাহেবের কথা শুনে এতক্ষণে নাফিজের ধ্যান ভাঙল। তড়িঘড়ি করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। সাথে সাথে স্যালুট করলো ইমরান সাহেবকে। সরি স্যার, আমার অন্যমনস্কতার জন্য আমি সত্যিই দুঃখিত। ইটস ওকে। শোনো, পরশু তোমাকে দুদিনের জন্য ঢাকাতে যেতে হবে। স্যার, কারণ জানতে পারি? হ্যাঁ, কিছু কাজে মিরপুর ক্যান্টনমেন্টে যেতে হবে তোমাকে। তোমার সাথে দুজন সার্জেন্টও যাচ্ছে। ওকে স্যার, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওরা এসে তোমার সাথে কথা বলবে। ওকে স্যার, বি অ্যাটেন্টিভ ইন ইয়োর ওয়ার্ক। ওকে। ইয়েস স্যার। ইমরান সাহেব চলে গেলেন। নাফিজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম কামড়াচ্ছে। আজ কতটা লজ্জায় পড়ল সে। সবকিছু আপনার জন্য তারা। আপনি মৌমাছির মতো সবসময় শুধু আমার মাথার ভেতর ভন ভন করেন। কিন্তু কেন আসলেন না আজ? যাক, রাতে দেখব কথা বলে। নাফিজ এবার নিজের চেয়ারে বসে পড়ল, কাজে মন দিল। কিরে তারা বুড়ি, মন খারাপ কেন তোর? কিছু না ভাইয়া, দুদিনের জন্য এসেছি আর তুই এখন মুখটা হনুমানের মতো করে রেখেছিস কেন? সৈকত ভাইয়া, একদম হনুমান বলবে না বলে দিলাম। তোর মন খারাপের দেশে ফাটাবো অ্যাটম বোমা হেসে, তোর মুখে ঝামা ঘষে, মুখটা দেব হাড়ি কালি করে। গাসু গান গাইতে গাইতে তারার ঘরে হাজির। আপা, আয় গাসু আর শিমসাং আইয়া পড়ছি। নে তারা, তোর ইন্টারন্যাশনাল অস্কার প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট এসে পড়েছে। অস্কার? হেইটা আবার কি? ও বুঝছি, ওইটা তো ব্রাজিলের ফুটবল প্ল্যানার। হেব্বি লাগে আমার ট্রাশ। ওরে আমারে আয়না দিবেন বুঝি? গাসুর কথা শুনে সৈকত হো হো করে হেসে উঠল। গাসু, ওটা ট্রাশ না, ক্রাশ। আর অস্কার হলো একটা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, মূলত অভিনয়ের জন্য প্রদান করা হয় ক্যালিফোর্নিয়ার থেকে। বুঝেছো? আই নো, বুঝতাম। তারা, তুই কাকে কি বলছিস? ওর মাথায় কি সব ঢুকবে? দুনিয়ার অকাজ ওর মাথায়। দেখলি না, গান একটা গাইলো। গায়কও না ভয় পেয়ে লজ্জায় গান গাওয়া ছেড়ে দেবে যদি ওর গান শোনে। এ সাকিবাই, আপনি মোরে কি কইলেন? এই, তুমি আমাকে সাকি বলছো কেন? বেশ করছি, সাকি সকিনা আরো কমু। সৈকত এবার রেগে দাঁড়িয়ে গাসুর সাথে ঝগড়া শুরু করলো। তারা ওদের কাণ্ড দেখে হাসছে। হুট করে সৈকতের ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ফোনটা বিছানার উপরেই ছিল। তারা সৈকতের ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের ছবি দেখে পুরাই অবাক। এটা তো দেখছে সে। হুট করেই সৈকত খপ করে তারার হাত থেকে ফোনটা নিয়ে নিল। সৈকত ভাইয়া, তুমি? এই গাসু, তুমি যাও এখান থেকে। কেন যাবো? আই নো গো। সৈকত তাকে ইশারা দিয়েই বলল গাসুকে চলে যেতে। গাসু, তুমি এখন যাও। কেন আপা? আমার না খুব কফি খেতে ইচ্ছে করছে। তুমি একটু কফি করে নিয়ে আসবে? তোমার হাতের কফি আমার খুব ভালো লাগে। সত্যি? হ্যাঁ, সত্যি। গাসু তো খুশিতে যেন পারলে দুই লাফ দিয়ে একবার আকাশে একবার পাতালে ঘুরে আসে। এক্ষুনি যাইতাছি। গাসুকে আর পায় কে, সে তো লাফাতে লাফাতে চলে গেল। তারা এবার সৈকতের দিকে তাকালো। এসব কি সৈকত ভাইয়া? ইয়ে মানে, সৈকত এক হাত দিয়ে মাথা চুলকাচ্ছে। সে যে এইভাবে হুট করে কারোর সামনে ধরা পড়বে জানা ছিল না তার। একটা ছেলের ফোনে ওয়ালপেপারে কখন একটা মেয়ের ছবি থাকে বলতো? দেখ, তুই তো সব বুঝেই গেছিস। এটা হাফসা আপু না? ওই যে তোমাদের এলাকাতে থাকে। তোমাদের বাড়িতে তো ও বেশ আসতে দেখেছিলাম। হ্যাঁ, হাফসার ছবি। কেন শুনি? দেখ, তুই কিন্তু কাউকে বলবি না। ঠিক আছে, বলবো না। আমি হাফসাকে অনেক আগে থেকে ভালোবাসি রে। এখন ও আমাকে ভালোবাসে। তাহলে বিয়ে করছো না কেন? চাকরিটা এখনো ভালো করে সেটেল হয়নি, এই জন্য অপেক্ষা করছি। আর 2 মাস পরেই প্রস্তাব দিব। দেখ, তুই কিন্তু চাচুকে কিচ্ছু বলবি না। ঠিক আছে, কিন্তু আমার ট্রিট চাই। কি? হ্যাঁ। এই, তোদের বোনগুলোর কি সমস্যা বলতো?
খালি ভাইগুলোর পকেটের পেছনে লাগিস, কোনো কথাই কাজ হবে না। তুমি না দিলে সবাইকে বলে দিব। আচ্ছা চল, কি খাবি? আমি তো বাইরের খাবার খেতে পারি না, তুমি বরং বাজার করে নিয়ে আসবে, তারপর রেঁধে খাওয়াবে। কি? হ্যাঁ, না করলে বুঝবো তুমি অকর্মণ্য। ঠিক আছে, দেখিয়ে দেব। এর মধ্যে গাসু কফি নিয়ে হাজির। আপা, দেখেই আই লিয়াইছি। চলো এবার তিনজনে মিলে কফি খেতে বসি। চল। আজকের সকালটাও আরেকবার যেন নাফিসকে ব্যর্থতার সুর শুনিয়ে দিল। আজও সে অপেক্ষা করছিল, কিন্তু কালকের মতো সে আজও তারা আসেনি। কিরে, মন খারাপ কেন তোর? লতিফা দরজায় লাগিয়ে দিল। নাফিস ভেতরে গিয়ে সোফাতে গা এলিয়ে দিল। নাফিস, বলো, কি হয়েছে বাবা? কিছু না মা, আমার ব্যাগপত্র একটু গুছিয়ে তো। কেন? তোর গাড়ি কখন? সন্ধ্যাতে ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে কাল ভোরে দিয়েছি। কেন? ভোরবেলাতেই যাব। একটু চা দেবে? আচ্ছা বস, চুলায় পানি বসাচ্ছি। ছেলের বিষণ্ণ চেহারা দেখে লতিফার বড্ড খারাপ লাগলো। নাফিস চোখ বুজে আছে, মনে তার ক্ষোভ বাসা বেঁধেছে। কেন তারা? আপনি আমার সাথে এমন কেন করছেন? এত কষ্ট কেন দিচ্ছেন আপনি? ঠিক আছে, অনেক অপেক্ষা করেছি, কাল আর কেউ আপনার পথ চেয়ে বসে থাকবে না। সকালে চাইলেই চলে যাব আমি। নাফিজ অভিমানী সুরে মনে মনে কথাগুলো বলল। তোর চা নে, ধর। লতিফার গলা শুনে নাফিজ একটু উঠে বসলো। লতিফার হাত থেকে কাপটা নিয়ে ধোয়া ওঠা কাপে চুমুক দিল। শোন, বলো মা, আমাদের দেশের বাড়িটা তো পুরো শূন্য হয়ে পড়ে আছে। তোর বাবাও এখন আর চার দেওয়ালের মাঝে থাকতে চান না, দেশের বাড়িতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চান। কি হয়েছে মা? তোর তো চাকরি, তুই তো আর এখন আমাদের সাথে থাকতে পারবি না। তোকেও বা একা রেখে কি করে যাই? এবার একটা বিয়ের সম্বন্ধ দেখি তোর। তোর জীবনটা একটু গুছিয়ে দিতে পারলেই আমরাও দেশে চলে যেতে পারবো। মা, আমাকে একটু সময় দাও। সময় নে, কিন্তু যা করবি ভেবে চিন্তে তাড়াতাড়ি করিস। আচ্ছা শোন, তোর জন্য রুটি আর আলু ভাজি করা আছে, দেবো ভাবছি। পথে চলতে চলতে খেয়ে নিবি। আর কিছু কি করব? মা, এই সামান্য রাস্তা, আমি বাইরে কিছু খেয়ে নেব। একদম না, বাইরের খাবারে ইদানিং যা সমস্যা হচ্ছে মানুষের। আচ্ছা, তোমার যা ইচ্ছা দিও। আজ কখন ফিরবি? আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারি, গোছগাছ করতে হবে তো। স্যার বলেই দিয়েছেন তাড়াতাড়ি এখানকার কাজ শেষ করে যেতে। তোর ফিরতে কদিন লাগবে রে? 2 দিন। তাড়াতাড়ি হয়ে গেলে তার আগেও আসতে পারি, আর দেরি হলে তো আরো দেরি। ও, চিন্তা করো না। হুম, তুই বস, আমি খাবার দিচ্ছি। আর তাড়াতাড়ি চাটা শেষ কর, তোর অফিসের সময় হয়ে গেল তো। আচ্ছা। লতিফা ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে চলে গেলেন। এদিকে ওদিকে তাকিয়ে কাকে খুঁজছিস তারা? সৈকতের কথায় ধ্যান ভাঙল তারার। কই, কাউকে না তো। সেই তখন থেকে দেখছি আমরা হাঁটাহাঁটি করছি, কিন্তু তোর মন অন্যদিকে। আমি জানি আপা কারে খুঁজতাছে। গাসু এতক্ষণ মেহগনির ফল নিয়ে খেলছিল। সৈকতের কথা শুনে ফল কুড়ানো বাদ দিয়ে উঠে দাঁড়ালো। কাকে খুঁজছে? ওই যে ফুলচোর গাছবাদর। গাসু। গাসু কথা শেষ করার আগেই তারার চোখ গরমে চুপ হয়ে গেল। আই কিছু জানতাম না। আই ভালা মানুষ, মোর নো ভেজাল। আই ফরমালিন মুক্ত। মাঝে মাঝে পেঁয়াজ খাই একটু, তাও দেশি পেঁয়াজ। আই কান মুলছি, ফুলচোর গাছবন্দর হেইডা তো আমি। গাসুর কথা শুনে তারা হা হয়ে গাসুর দিকে তাকিয়ে আছে, আর সৈকত তো হেসে কুটি কুটি। গাসু, এসব কথা কোথা থেকে পাও তুমি? ভেরি সিম্পল, ভেরি পিম্পল। পিম্পল মানে? গাসুর কথা শুনে সৈকতের মাথা চক্কর দেওয়ার উপক্রম। তারা গাসুর দিকে মনোযোগ দিয়ে এদিকে ওদিকে শুধু নাফিসকেই খুঁজছে। আরে সাকি ভাই, বোঝেন না? ওই সাধারণ কয় আর কি, মানে হলো গিয়া ফরমাল। গাসু, ওটা সিম্পল। আর তুমি কোথা থেকে পিম্পল এনে বসিয়েছ? আর ফরমাল না, ওটা নরমাল। ওই হলো। গাসু, আচ্ছা, পড়াশোনা নিয়ে তুমি জেএসসি কিভাবে পাশ করলে বলো তো? ওইটা তো মোর বা হাতের খেল। কেমনে? জানেন সাকি ভাই, স্কুলে আমি হেব্বি ফেমাস। ও, কিভাবে? সব টিচাররা আমারে চেনে।
চিটার? ওই যে স্যার ম্যাডামরা। ও, টিচার। তা তোমাকে এত চেনে কেন? পরীক্ষার হলে একটু নাচ করি তো তাই। মানে? ওই আমার সামনে পেছনে বামে ওপরে নিচে ক্যাডা কি লিখতেছে তাই একটু তদারকি করি তো এই জন্য। সবার থেকে বেশি নড়ি তাই চিটাররা আমাকে খুব ভালো করেই চেনে। বুঝেছি। এই করে তুমি পাশ করছো? ঠিক কইয়া লইছেন। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। ওরা তো আর কাজ করবে না, তাই আমি একটু সবার খাতা তদারকি কইরা 10 মিলে সবার পরীক্ষা একাই দেই। আল্লাহ গাসু, তোমার থিওরি শুনলে স্বয়ং আইনস্টাইনও নিজের মাথা খুলে বোধহয় 2 বার ধুয়ে নিতেন। ভাগ্যিস তিনি বেঁচে নেই। হ। সৈকত এবার খেয়াল হলো তারার দিকে। তারা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। তারা, কি হয়েছে তোর? ভাইয়া, তোমার কাছে ফোন আছে? কেন? কয়টা বাজে? দাঁড়াও। ও, 10:30। তারার মনটা খারাপ হয়ে গেল। কাল রাতেও সৈকত, গাসু আর তারা মিলে অনেক রাত ধরে গল্পগুজব করেছে। আজও দেরি করেছে, উঠতে হয়েছে তাকে। আর আজও সে এসে নাফিজের দেখা পেল না। তারার খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে নিজেও বুঝতে পারছে না। আপনি কি রাগ করেছেন ক্যাপ্টেন? আমি নিশ্চিত আপনি ঠিক এসেছিলেন। রাস্তার এইখানে এখনো সাইকেলের চাকার দাগ আছে। আমার সত্যি সকালে ঘুম ভাঙেনি ক্যাপ্টেন। বুক ভরা চাপা কথাগুলো বলেই মনেই রয়ে গেল তারার। 2 দিন কেটে গেছে। তারা, কি হয়েছে বলতো? কিছু না ভাইয়া। তুই বলবি কিনা? সত্যি কিছু না। কদিন ধরে দেখছি মন খারাপ করে থাকিস, আবার বলছিস কিছু না। সত্যি। সত্যি হলে ভালো, না হলে কিন্তু খারাপ আছে। চলো বাড়িতে যাই। আর কিছুক্ষণ থাক। আমার কলেজের সময় হয়ে যাচ্ছে তো। ওহো, ভুলে গিয়েছিলাম। চল। তারা সৈকতের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে পা বাড়ালো। সামনে হাঁটছে আর একবার করে পিছু পিছু ঘুরে দেখছে। নাফিজের আজও দেখা নেই। ডাইনিং টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আব্রাহাম সাহেব, হাতে খবরের কাগজ। তারা, মা শোনো। বলো মা। আজ আমার নাইট শিফট আছে। খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু তোমার টিফিনটা বানানো হয়নি। এত আইটেম করতে গিয়ে দেখি আমার সময় হয়ে গেছে। আমি পাস্তার সব কিছু করে রেখেছি। তুমি শুধু আজকে ওটা নিয়ে রেঁধে নিও, কেমন? গাশুকে বলেছি ও তোমার সাথে থাকবে। ভালো হয়েছে। তুমি তো আমাকে কিচেনে যেতেই দাও না। তোমার তো সুবিধা হবেই। শোনো, বাইরের খাবার একদম খাবে না কিন্তু। আচ্ছা, আমি বের হচ্ছি। নিজের খেয়াল রেখো মা। ওষুধটা ঠিক মতো খেয়ে নিও। ঠিক আছে। তারাকে কাছে টেনে কপালে চুম্বন করে বেরিয়ে গেল মাহমুদা বেগম, সাথে আব্রাহাম সাহেবও। আপা চলেন, মুই আপনারে হেল্প করুম নে। চলো। তারা, নিজের জন্য রাঁধবি না, আমার জন্যেও একটু রাখিস। ঠিক আছে। গাসুকে নিয়ে তারা রান্নাঘরে চলে গেল। পথিমধ্যে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে তারা। কড়া রোদ। তারা কপালের ওপর হাত দিয়ে রেখেছে। আঙ্কেল, আর কতক্ষণ? তারার কথা শুনে ড্রাইভার গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। তারা মামুনি, গাড়িতে তো সমস্যা হয়ে গেছে, গ্যারেজে নিতে হবে মনে হচ্ছে। এই যা, এখন কি করব? কলেজে তো দেরি হয়ে যাবে। তুমি একটু দাঁড়াও, আমি বরং গাড়ি দেখে দেই। ড্রাইভারের কথা শুনে হাত ঘড়ির দিকে তাকালো তারা। বেশ সময় হয়ে গেছে, এখন আর তার পক্ষে অপেক্ষা করা সম্ভব না। আঙ্কেল, অনেকটাই তো চলে এসেছি, আর বেশি পথ বাকি নেই। আমি হেঁটেই চলে যাচ্ছি। না না, একদম না। তোমার এই পা নিয়ে হাঁটার কোনো দরকার নেই। কিচ্ছু হবে না। সামনে এগোতে থাকি, গাড়ি পেলে উঠে পড়ব। আপনি গাড়ি নিয়ে গ্যারেজে যাওয়ার ব্যবস্থা করুন। স্যার কিন্তু আমাকে বকবে। আমি কিছু বলবো না, আপনি যান। আচ্ছা, তুমি সাবধানে যেও। তারা ড্রাইভারের সাথে কথা শেষ করে ক্লাস নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো। রোদের প্রখরতা, সূর্যের আলো পড়ে পিচ ঢালা রাস্তাটি দেখে দূর থেকে মনে হচ্ছে পানি, কিন্তু কিছু গেলেই, কাছে গেলেই কিছুই নেই। মরীচিকার খেলা যাকে বলে। কিন্তু এটা কি হলো? সবই তো ঠিকঠাকই ছিল। রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে ক্লাস নিয়ে চলমান বোরখা পরা মেয়েটিকে দেখে নাফিজ চমকে গেল। হ্যাঁ, নাফিজ ড্রাইভ করছিল, কোনো ড্রাইভার সাথে আনেনি। একটা কাজে তাকে যেতে হবে, আর সে নিজেও ড্রাইভিং শিখতে খুব ইচ্ছুক।
তাই আর এই সুযোগটা সে হাতছাড়া করলো না। অফিসের গাড়ি নিয়েই চলে এসেছে। মায়াবতী, তোমাকে যতই আমি ভুলে যেতে যাই, তুমি আরো বেশি করে হানা দিয়ে পড়ো আমার মনের ওপর। একদম মৌমাছির চাকের মতো আমাকে ঘিরে রাখো তুমি। নাফিজ গাড়ি থামিয়ে বারবার হর্ন দিল। এইদিকে বারবার হর্নের শব্দ শুনে তারা দাঁড়িয়ে গেল। আগে নিজের দিকটা দেখে নিল। না, সে তো ভুল সাইড দিয়ে হাঁটেনি, তাহলে কে হর্ন দেবে? তারা পেছনে ঘুরলো। পেছনে ঘুরে নাফিসকে দেখতে পেয়ে তারা আরো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নাফিস তখন গাড়ির দরজা খুলেই নামছে। নাফিস দরজা দিয়ে তারার দিকে এগিয়ে গেল। অনেক দিন পর আজ নাফিস দেখছে তারাকে। অনুভূতিটা যে কেমন সেটা শুধু নাফিজই অনুভব করতে পারছে। এ যেন বুকের ভেতর এক চিনচিন বেদনার সৃষ্টি। ক্ষণিকের বজ্রপাত, আচমকা আলোকিত অন্ধকার শহর, আর অতঃপর বৃষ্টি। দেখতে দেখতে নাফিজ তারার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। কেমন আছেন তারা? খুব ভালো আছেন নিশ্চয়। থাকবেন না কেন? আমাকে কষ্ট দিতে তো আপনার বেশ ভালো লাগে। এত নিষ্ঠুর কেন আপনি? একটুও কি বোঝা যায় না আমাকে? না। নাফিজের মনের কথা মনেই রয়ে গেল। ঠোঁট দুটো আর কথা বলার জন্য নড়ল না। কিন্তু চোখ, সে তো এক দৃষ্টিতে চেয়ে আছে সামনে থাকা দুটি চোখের দিকে। ওই দুটো চোখও যে শুধু এই দুটো চোখকেই দেখছে। একজনের চোখে অভিমানের ঝড়, তো আরেকজনের চোখে কিছু না পাওয়ার প্রাপ্তিকে পাওয়ার আনন্দ। ভনিতা না করে তারার মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো সেই ছোট্ট ডাকটা, নাফিজের উতলা মনকে ঠান্ডা করার জন্য যথেষ্ট। ক্যাপ্টেন, মনে আছে তাহলে? নাফিজ মুখে একটা ছোট্ট হাসির রেখা টেনে জবাব দিল। কিন্তু নাফিজের উত্তরটা মোটেও পছন্দ হলো না তারার। মানে, মনে থাকবে না কেন? ও, যাক, তবুও মনে আছে। আমি ভাবলাম ব্যস্ত মানুষ আপনি, আমার মতো নগণ্য মানুষের কথা আপনার মনে থাকবে কি? নগণ্য? কিছু কি ভুল বললাম? নাফিজের দিকে ভালো করে লক্ষ্য করলো তারা। নাফিজের কথা, চোখের দৃষ্টি, সব কিছুতেই যেন অভিমানের ছাপ স্পষ্ট। তারা বেশ বুঝতে পারলো নাফিজ কেন এমন করে কথা বলছে। ক্যাপ্টেন, আপনি আপনি হেঁটে কোথায় যাচ্ছেন? কলেজে। গাড়িতেই যাচ্ছিলাম। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, আর কোনো অটোও পাইনি, তাই হেঁটে যাচ্ছি। চলুন, আমি আপনাকে নামিয়ে দেব, উঠুন। ধন্যবাদ, এটার দরকার নেই, আমি চলে যাব। আপনি বরং আপনার কাজে যান। আমি আরিফপুর যাচ্ছি তারা। আপনার কলেজ তো বাঁধবে সামনে, একটু উঠুন। না থাক, আপনার কষ্ট করতে হবে না। আমি কি একবারও বলেছি আপনাকে যে আমার কষ্ট হবে? নাফিজ বেশ রাগী সুরে কথাটা বলল। নাফিজের কথা শুনে তারা চুপসে গেল বেলুনের মতো। না, বলেননি। তাহলে দুই লাইন বেশি বোঝেন কেন? যেটা বোঝাতে চাই সেটাই তো বোঝেন না। কি বোঝানোর কথা বলছেন? আপনি চুপচাপ গাড়িতে উঠুন, না হলে আমি স্যারকে ফোন দিব। না, এই কাজ করবেন না, বাপি আবার কষ্ট করে আসবে। তাহলে উঠুন। উঠছি। তারা রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে উঠল। নাফিজেরও ঠোঁটে হালকা বাঁকা হাসি দিয়ে এগিয়ে গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে। তারা চুপচাপ বসে আছে। নাফিজও কোনো কথা বলছে না তারার সাথে। বিষয়টি তারার একদম পছন্দ হচ্ছে না। তারা বারবার আর চোখে দেখছে নাফিসকে। বার বারবার এটাই ভাবছে, এই বুঝি নাফিস তার সাথে কথা বলল। কিছু বলবেন তারা? নাফিজের কথা শুনে নড়ে চড়ে বসলো তারা। নাফিজ হয়তো খেয়াল করেছে তার চাহনি, ভাবতেই তারার লজ্জা লাগছে। কি হলো, কিছু বলবেন? আপনি আমার সাথে কথা বলছেন না কেন? বলার কি খুব দরকার? এত পেঁচিয়ে কথা বলছেন কেন? তারার কথায় নাফিজ আর উত্তর দিল না। ক্যাপ্টেন, হুম, আপনি কি আমার উপরে রাগ করেছেন? না তো, কিসের রাগ? আমার কি রাগ বলতে কিছু আছে নাকি? নাফিজের হিয়ালি কথাগুলো তার একদমই হজম হচ্ছে না। উল্টো মনে হচ্ছে নাফিজের কথাগুলোকে এক একটা তীর, সব যেন তার বুকে গিয়ে বিঁধছে। গাড়ি থামান, গাড়ি থামান। আরে কেন? গাড়ি থামান বলছি। তারার কথা শুনে নাফিজ ব্রেক কষে তারার দিকে তাকালো। কি হয়েছে? তারা গাড়ির দরজা খুলতে গেলে নাফিজ আটকে দিল। কি হয়েছে তারা? নামতে যাচ্ছেন কেন? এখনো 2 মিনিটের রাস্তা বাকি। আমি যাব না কলেজ। কি? এই না বললেন যাবেন? আমি যাব না। পারলে যেখান থেকে আমাকে তুলে গাড়িতে এনেছিলেন সেখানে দিয়ে আসবেন, না হলে
এখানে দাঁড়ান, আমি নেমে যাচ্ছি। নাফিজ স্টিয়ারিংয়ে হাতটা সরিয়ে নিয়ে তারার দিকে ভালো করে ঘুরল। কি হয়েছে তারা? আমি বাড়িতে যাব। হঠাৎ মত বদল? সেটা আপনাকে কেন বলতে যাব? ও আচ্ছা, কিন্তু আপনি যদি এখন বাড়ি যান তাহলে আমি স্যারকে ফোন দিব। কি? কেন? আপনি কলেজ ফাঁকি দিয়ে বাড়ি বসে আছেন সেটা বলতে। খবরদার না। তাহলে কলেজে চলুন। আমার কলেজের যেতেই ইচ্ছা করছে না। একটা জায়গায় যাবেন? কোথায়? আমি যেখানে নিয়ে যাব। তারা আর কোনো উত্তর দিল না। নীরবতার সম্মতির লক্ষণ। এটাই মনে করে নাফিজ গাড়ি স্টার্ট দিল। নাফিজ কিছু না হলেও বেশ ভালো বুঝতে পেরেছে তার কথাতে তারার মন খারাপ হয়েছে। তারা এই দিকে কিছু না বলে আনমনেই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এই গাছুয়া, উঠে দাঁড়াও। মোখলেস স্যারের কথা শুনে গাসু এদিকে ওদিকে তাকাচ্ছে। আজ সে অনেকদিন পর স্কুলে এসেছে। মান্থলি টেস্ট শুরু হয়েছে সেই সুবাদে। এই যে, মাথা নাড়িও না। তোমাকেই তো বলছি। ও স্যার, এই তো। এই গাসুয়া শিমসাং। গাসু স্যারের কথায় উঠে দাঁড়ালো। তুমি ছাড়া এই ক্লাসে গাসু নাম কার আছে? হক কথা স্যার। তা পরীক্ষা দিচ্ছ নাকি খাতা কালেকশন করছো? স্যার কি কইতাছেন? আই গাসুয়া শিমসাং। খাতা ডিলিট করুম? নো নো, হইতো নো। আই তো সব পারি। হ্যাঁ, তাই তো, কালেক্টের থেকে ডিলিট। মোখলেস স্যারের কথা শুনে ক্লাসের সবাই হেসে দিল। তা কি পরীক্ষা দিচ্ছ? ওই যে স্যার, পাতিহাস। কি? এই বলে তুমি সব পারো, এখন বলছো ইতিহাসকে পাতিহাস? তুমি তো বিষয়ের নামও জানো না। ওই তো ওইখান। নাও, তুমি যখন সব পারো তখন কিছু প্রশ্নের উত্তর দাও। কোন স্যার? পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে? পানিপথ? হেইডা কি কইলেন স্যার? পানিতে তো মাছ সাঁতার কাটে। এই মাথাটুকুও ওই মাথাটু। আমি তো এখনো অবধি পানির ভিতরে পথ খুঁজেই পাইলাম না। কি? আচ্ছা, পরেরটা বলো, না হলে তোমার খবর আছে। কি স্যার? নবাব আওরঙ্গজেবের নাতির নাম কি ছিল, যিনি বাংলার নবাব ছিলেন? স্যার, এটা তো একদম পিম্পল উত্তর। পিম্পল? ওই স্যার সোজা। ও, সিম্পল। বলো, উত্তর বলো। আওরঙ্গজেবের পোলা থুক্কু, মায়া পোলার যেই নাম ছিল তাই। চুপ বেয়াদব, একটা প্রশ্নেরও উত্তর পারে না। কি কন স্যার, আমি তো লিখা পুরো খাতা ভরে ফেলছি। ও তাই? দেখি খাতা নিয়ে আসো। আইতাছি স্যার। কাশু বেঞ্চ থেকে উঠে খাতা নিয়ে স্যারের টেবিলে দাঁড়ালো। মোখলেস স্যার খাতাটা নিয়ে চোখের চশমাটা ঠিক করে কিছুক্ষণ দেখলেন। তারপর খাতাটা গাসুয়ার হাতে দিলেন। দেখলেন স্যার? গাসু, তুমি নিজে একটু পড়ে শোনাও তো কি লিখেছ। এক্ষুনি পড়তাছি। গাসু পড়তে শুরু করলো। ব্রিটিশ গুলান ওই মানে গাসু থেমে গিয়ে খাতাটা স্যারের হাতে দিল। কি হলো গাসু? স্যার, পড়তাম, লেখা বোঝা যায় না তো। মোখলেস স্যার বেত নিয়ে রেগে উঠে দাঁড়ালেন। ফাজিল মেয়ে, তুমি নিজের লেখা নিজে পড়তে পারো না, আমি কি পড়বো? মোখলেস স্যারের কথা শুনে গাসু দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। ভারী অসভ্য মেয়ে তুমি। এখন আবার হাসছো? স্যার, আসলে হয়েছে কি বলেন তো? কি হয়েছে? স্যার, আমগর বাড়ি মানে মেজর সাহেবের বাড়ির সামনে যে বাগান আছে না, মই কালকে সেইখানে পানি দিতেছিলাম। তো এর সাথে ওই বাগানের কি সম্পর্ক? স্যার, ওইখানে তো আসল কামড়া সারছে। কি হয়েছে? স্যার, পানি দিতে দিতে বাগানের পানি কাদায় চিপচিপ হয়ে গিয়েছিল। কি? তো মুই ওর পরে ভুইলা পা খান ফেলছি, সাথে সাথে একেবারে চিৎপটাং। তাতে কি হয়েছে? স্যার, ওই যে চিৎপটাং হইলাম না, তারপরেই তো অজ্ঞান হয়ে গেছি। উঠে দেখি সকাল হইয়া গেছে, স্কুল টাইম হয়ে গেছে। কিন্তু মাথার থেকে সব পড়া একদম হুইসেল বাজায়া ট্রেনে করে বেরিয়ে গেছে। আর খাতার দিকে তাকাইলেন, কেমন চোখ ঝাপসা দেখতেছি, তাই ঠিক মতো পড়তে পারতেছি না। গাসু, আমার হাতে কি এটা দেখেছো? ও, ও তো স্যার বেত। এটা তো ঠিক দেখছো, কিন্তু খাতার দিকে তাকালেই চোখ ঝাপসা হয়। মার কাছে মামা বাড়ির গল্প শোনাতে আসো না? কেন স্যার? আমি কি মোর মা আপনি কি আমার মোর মা ছিলেন? কিন্তু কেমনে? আপনি তো শার্ট আর পেন্টালুন পরে আছেন।
গাসু। আরিপুর রোডে এসে একটা ছোটখাটো রেস্টুরেন্টের সামনে এসে নাফিস গাড়ি দাঁড় করালো। তারা, চলুন নামুন। কেন, আপনি কি গাড়ির ভিতর বসে থাকবেন? না না, চলুন নামছি। নাফিস প্রথমে নিজে নামলো, তারপর তারার পাশের দরজাটা খুলে ক্রাসটা নামিয়ে দিয়ে তারাকে নামতে সাহায্য করলো। চলুন। কোথায়? রেস্টুরেন্টে ঘুরে আসি। চলুন, আর কোনো প্রশ্ন করবেন না। নাফিস রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল, তারাও পিছু পিছু গেল। রেস্টুরেন্টে ঢুকে তারা চারপাশে চোখ বোলাচ্ছে। কেউ কেউ খাচ্ছে তো কেউ কেউ গল্প করছে, কেউ একা বসে আছে। আবার স্কুল ড্রেস পরা ছোট্ট বাচ্চাকে নিয়ে মা বসে আছে, আবার দুই তিনটা বুলবুলি বুলবুলি। নাফিজ একদম শেষের দিকে একটা টেবিলে গিয়ে বসলো। তারা যেতেই তারাকে অপর পাশের চেয়ারটা এগিয়ে দিল, তারাও বসলো। এভাবে কি দেখছেন তারা? ক্যাপ্টেন, ওই দেখুন, ওই বুড়িওয়ালা আঙ্কেলটা কিভাবে পরোটা ডাল খাচ্ছে। নাফিজ পেছনে ঘুরে দেখলো, আসলে একটা লোক প্রচুর খাচ্ছে। প্লেট এমনিতেই দুটো পরোটা দেখা যাচ্ছে, হাতে একটা। এর মধ্যে ওয়েটার আরো দুটো পরোটা দিল লোকটাকে। ওদের কথা বাদ দিন, আপনি কি খাবেন সেটা বলুন। আমি? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি এখন রেস্টুরেন্টে নিয়ে এসে বসিয়ে আমাকে খেতে বলছেন? যাক বাবা, আমি কি করলাম? আমি তো কতবার বললাম আপনি আমার সাথে যাবেন কিনা। আপনিও তো দিব্যি গাড়িতে উঠে পড়লেন, এখন দোষ আমার? নাফিজের কথায় তারা খানিকটা লজ্জা পেল। আসলেই তো, সে নিজেই বলদের মতো ড্যাং ড্যাং করে চলে এসেছে নাফিজের সাথে। নিজেকে আপাতত একটা বলদই মনে হচ্ছে তারার। কি হলো? কিছু না। এবার তো বলুন কি খাবেন? আমি বাইরের খাবার খাই না। কেন? মায়ের নিষেধ আছে। আমি যদি বাইরের কোনো খাবার খেতেও চাই, তো মা সেটার রেসিপি ইন্টারনেটে দেখবে, দেখে নিজে বানাবে। তবুও বাইরের কিছু খেতে দেবে না। ওহো, আচ্ছা, কফি অর্ডার করি। এখানকার কফি বেশ ভালো, আগে 2 দিন খেয়েছি, কিন্তু কিচ্ছু হবে না। আচ্ছা। ওয়েটারকে ডেকে নাফিস দুটো কফির অর্ডার দিল। এবার বলুন, কলেজে গেলেন না কেন? ভালো লাগেনি তাই? আমি তো জানতাম আপনি মিথ্যা বলেন না। আপনি আমার সাথে ওইরকম করে কথা বললেন কেন তখন? আপনার আপনি এই জন্য যাননি? জানি না। তারা মুখ গোমড়া করে বসে নাফিজের তারার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। আপনি সকালে আসেননি কেন তারা? আপনি জানেন আমি কতক্ষণ অপেক্ষা করেছি আপনার জন্য? সব তো সৈকত ভাইয়ার দোষ। সৈকত? আমার চাচাতো ভাই। তো উনি আবার কি করলো? তারা একে একে সৈকতের আশা থেকে শুরু করে সবকিছু নাফিজকে বলল। তারার কথা শুনে নাফিজের খুব খারাপ লাগছে। তারাকে সে কতটা ভুল বুঝেছিল। শুধু কি তাই, সে তো একটু আগেও তাকে এড়িয়ে কথা বলছিল। এই জন্য? আপনার ফোন বন্ধ কেন? কতবার কল দিয়েছি আমি। ফোন তো স্ট্রোক করে মারা গেছে। কি? ফোন আর স্ট্রোক? হ্যাঁ, স্ক্রিন ফেটে চৌচির। গাসু তো বলল করা হয়েছে নাকি। স্ক্রিন ঠিক করা হয়নি। বাপি নতুন ফোন কিনে দেবে বলেছে, এটা ঠিক করবে না। ও, কিন্তু ওই 2 দিন তো গেল, তারপর আপনি আসেননি কেন? আমি ঢাকাতে গিয়েছিলাম, কাল রাতে এখানে এসেছি। ও। এর মধ্যে ওয়েটার দুটো কফির কাপ এনে দুজনের সামনে রাখলো। নাফিজ একটা কাপ তারার দিকে এগিয়ে দিল। তারা, নিন। হুম কি হো হো করছেন? দেখুন না ক্যাপ্টেন, সবাই কিভাবে আমাদের দিকে দেখছে। মানে? নাফিস পেছনে ঘুরে দেখে, আসলেই সবাই একটু কেমন করে যেন ওদেরকে দেখছে। ক্যাপ্টেন, দেখছেন? হুম কিন্তু এভাবে ওদের তাকানোর কারণ কি? আপনি ইউনিফর্ম পরে আছেন, আর আমিও আপনার সাথে আছি। দেখতে কেমন দেখাচ্ছে না? কেমন দেখাবে আবার? বাবা আর মেয়ে। কি? তারা, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ। আপনি তো বয়সে কত বড় আমার থেকে, তাই এটাই তো দেখবে না। তারা, আপনি শুধু বয়সটাই দেখলেন, আমাকে কি এতটাও বুড়ো মনে হচ্ছে আপনার? নাফিজ অসহায় দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে। নাফিজের কাণ্ড দেখে তারা হেসে উঠল। আপনি হাসছেন? না, আপনি একদম বুড়ো না দেখতে। যাক, বাঁচলাম। ওহো, আমি তো ভুলেই গেছি। কি হয়েছে? তারা ঝটপট করে নিজের ব্যাগ থেকে টিফিনের বাক্সটা আর কাঁটা চামচটা বের করে নাফিজের সামনে রাখলো। এটা কি? আপনি তো আমার রান্না খেতে চেয়েছিলেন, আর আজ আমি নিজেই টিফিনে পাস্তা বানিয়েছি, নিন। তাহলে তো দেখতেই হবে। নাফিস বাক্সটা খুলে খাওয়া শুরু করলো। কেমন হয়েছে বললেন না তো?
অসাধারণ। যাক, ভালোই হলো। আর কিছু না হোক, আপনার রান্না তো খেতে পারলাম। এর মধ্যে নাফিজের ফোনটা বেজে উঠল। নাফিজ ফোনটা হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন এসেছে। নাফিজ রিসিভ করলো। হ্যালো স্যার। স্যার, আসলে আসার পথে হুট করে শরীরটা খারাপ লাগছিল। কার জার্নি করে এসেছি তো, মাথা ঘোরাচ্ছিল একটু। তাই আমি গাড়ি ফার্মেসির সামনে দাঁড় করিয়েছি, প্রেশারটা চেক করাবো। না স্যার, আমি পারবো, একটু দেরি হবে, এই আর কি। আচ্ছা স্যার। নাফিস ফোনটা রেখে দিল। তারা এদিকে ভূত দেখার মতো করে নাফিসের দিকে চেয়ে আসে। কি হয়েছে তারা, এভাবে কি দেখছেন? আপনি গড়গড় করে এত মিথ্যা বলে গেলেন তো? এটা কি বলবো? আমি মেজর আব্রাহাম স্যারের মেয়েকে কলেজ ফাঁকি দিয়ে নিয়ে এসে রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছি। নাফিজের কথা শুনে তারা একটু চুপসে গেল। নাফিজের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। তারাকে আরেকটু লজ্জাতে ফেলতে চায় সে। তারা, আপনি কি জানেন সবাই কি দেখছে? কি? এভাবে তো প্রেমিক প্রেমিকারা বসে থাকে। আরে, আপনি তো টিফিন বাক্স করে আমাকে খাবার দিলেন। মানে? মানে আমাদের দেখে যে কেউ কাপল, আই মিন হাজবেন্ড ওয়াইফ ভাবতে পারে। কি? না, তারা তো উঠে যেতে যাবে। তার আগে নাফিস বসিয়ে দিল। চুপচাপ বসুন, আমাকে খেতে দিন। আপনার একটা খাতা আর কলম দিন তো। কেন দিন না? তারা ব্যাগ থেকে খাতা আর কলম বের করে নাফিজের হাতে দিল। নাফিজ তারার খাতা খান মাঝখানটাতে কলম নিয়ে কিছু লিখছে। প্রেয়সী, তোমার মনে এত কার্পণ্য কেন বলতে পারো? তোমার মনের আঙিনায় এলোপাতাড়ি চলনের জন্য হলেও যে আমার এক খণ্ড জমি বড্ড দরকার। জায়গায় কি দেবে তোমার ওই মন জমিনে? নাফিস খাতাটা বন্ধ করে তারার হাতে দিল। কি লিখলেন? বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা। রাত হয়েছে। খাবার খেয়ে এসে নাফিজ সবে বিছানায় শুয়েছে, তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের আওয়াজ শুনে বেশ বিরক্ত বোধ করলো নাফিজ। উফ, এত রাতে আবার কে ফোন দিল? বিরক্ত নিয়ে নাফিজ ফোনটা হাতে নিল। আননোন নাম্বার, এত রাতে কে হতে পারে এটাই ভাবছে নাফিজ। এর মধ্যে কলটা কেটে গেল। যাক, যে হবে হোক, দরকার পড়লে আবার নিজেই কল দেবে। নাফিজের ভাবনার মাঝেই আবারও ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। আবার সেই আননোন নাম্বার। নাফিজ এবার ফোনটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। নাফিজ তো সালাম শুনে এক প্রকার লাফ দিয়েই উঠে বসলো। নাফিজের মুখে এক বিজয়ী হাসি। এই কণ্ঠ সে আর কারণ না, তারার। তারা, আপনি? সালাম দেওয়া সুন্নত আর উত্তর নেওয়া ওয়াজিব। ওহ, দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন ক্যাপ্টেন? না, কেবল শুধু শুয়েছিলাম। বাপি আজ সন্ধ্যায় আমাকে নিয়ে গিয়ে ফোন কিনে দিয়েছে। এটা নতুন নাম্বার। হ্যাঁ, তা তো বুঝেছি, কিন্তু আমার নাম্বারটা কোথায় পেলেন? মুখস্থ ছিল। মুখস্থ? হুম। মুখস্থ কথাটা বেশ অদ্ভুত লাগলো নাফিজের। লাগবে বা না কেন, কাছের মানুষ ছাড়া আর কারো নাম্বার তো সাধারণ কেউ মুখস্থ করে না। তবে কি নাফিজের হতে পেরেছে, নাকি সত্যি হয়ে গেছে তারার কাছে কেউ? ভেবে চলছে নাফিজ। এ পাশে যে তারা কথা বলছে সেই দিকেও হুঁশ নেই তার। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, আপনি কি লাইনে আছেন? ক্যাপ্টেন, হুম, আসি আসি। তারার ডাকে হুঁশ ফিরল নাফিজের। কথা বলছেন না কেন? ওহো না, কিছু না। একটা কথা বলবো। কি? হঠাৎ আমার নাম্বারটা মুখস্থ করলেন যে? নাফিজের প্রশ্নে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আসলেই তো, সে কেন নাফিজের নাম্বারটা মুখস্থ করেছে? তারা, হুম, বললেন না যে? এমনি মনে ছিল তাই। শুধুই কি এমনি? এমনি ছাড়া আর কি হবে? আপনি এত কথা ধরেন কেন বলুন তো? আরে রাখছেন কেন? আচ্ছা শুনুন। কি? সকালে খাতায় যেটা লিখেছিলাম পড়েছেন? ওহো, একদম ভুলে গেছি। পড়েননি? না, আমার একটুও মনে ছিল না। এখন কি শুয়ে পড়েছেন? হ্যাঁ, মশারির ভেতরে আছি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে হাঁটতে আসবেন তো? আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ যাব। ঠিক আছে, তখন পড়ে তারপর আসবেন। আমি আপনার উত্তরের অপেক্ষাতে থাকবো। কি এমন লিখেছেন আপনি? তেমন কিছুই না, শুধু আপনি থেকে তুমিতে যাওয়ার ছোট্ট একটা যাত্রা শুরু করেছি। মানে? এত মানে মানে করতে হবে না, ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারা ফোনটা কেটে দিল। নাফিস ফোনটা অফ করতে যাবে তার আগে ভেসে উঠল স্ক্রিনে থাকা বউ সেজে বসে থাকা ছোট্ট মিষ্টির ছবি।
নাফিজের বুকের ভেতর যেন কামড় দিয়ে উঠল। ফোনটা বুকের বাঁ পাশে রাখলো নাফিজ। কেন চলে গেলি মিষ্টি পাখি? আমাকে বড্ড একা করে গেছিস তুই। এতটা কষ্ট কেন দিলি আমাকে? তোর নাফিজ ভাইয়াকে এত বড় কষ্ট দিতে পারলি? বুকের ভেতরটার ব্যথাটা যেন আবারও বেড়ে উঠল নাফিজের। অপেক্ষা যে বড় যন্ত্রণাদায়ক, শুধু পোড়ায় দগ্ধ করে, কিন্তু ঝলসে যায় না শরীরটা, দেখা যায় না তার তীব্রতা, শুধু অনুভবে থেকে যায়। আচ্ছা, কখনো যদি এমন হয় মিষ্টি ফিরে এসেছে তার নাফিজ ভাইয়ার কাছে, কিন্তু তার আগে তারা চলে এসেছে নাফিজের নয়ন তারা বাগানে, কি হবে তখন? ভাবতেই নাফিজ উঠে বসলো। সত্যি তো, এটা তো সে ভেবে দেখেনি। না, আমি পারবো না তারাকে বলতে, আমি পারবো না ওকে ছাড়তে, কিন্তু আমি যে তোকেও ছাড়তে পারবো না রে মিষ্টি। জোরে জোরে দম নিচ্ছে নাফিজ। সত্যি তো, যদি কখনো এমন হয় তখন কি করবে সে? বর্তমানকেই উচিত, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। সিদ্ধান্ত নিয়েই নিল নাফিজ। আমি তারাকে ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। আমার বিশ্বাস তারার মনেও আমার জন্য এক টুকরো হলেও অনুভূতি আছে। না হলে কেনই বা সেও আমার অপেক্ষাতে থাকবে? যেই সময়টা আমার তোকে একান্ত প্রয়োজন ছিল মিষ্টি, সেই সময়টা আমি তোকে পাইনি। কদিন আগেও এক রাত ঘুমাতে পারতাম না আমি নিশ্চিন্তে, কিন্তু আজ, আজ আমি স্বস্তি ফেলার মতো করে জায়গা আছে। আমার স্বস্তি আমি খুঁজে পাই ওই ছোট্ট তারার মাঝে। হতে পারে ও অপূর্ণ, কিন্তু ও যে আমাকে নিজের অজান্তেই পূর্ণ করেছে। আমি পারবো না তাকে ছাড়তে যে আমার অসময়ে ছিল। আমি পারবো না তাকে ছাড়তে যার ক্ষুদ্র ক্ষুদ্র চাহনি, যার ক্ষুদ্র বিচরণ আমাকে জাগিয়ে দিয়েছিল, আমাকে গ্রহণ করতে শিখিয়েছিল নতুনকে, জীবনের আনন্দটাকে। তার জন্য যদি অতীত আমার পিছু টান হয়, হোক, সেই অতীত আমি ছাড়ব, কিন্তু অসময়কে ছাড়তে পারবো না সুসময়ের স্রোতে। ভবিষ্যতের মানুষের অজানা, তবুও প্রস্তুতি নিতে হয়। নাফিজও প্রস্তুত এই রকম অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য। রাত 2টো বাজে, তারার চোখে ঘুম নেই। সে যে শুয়ে শুয়ে আরেক গভীর চিন্তায় মগ্ন। আচ্ছা ক্যাপ্টেন, আপনার সাথে আমার কেন এত সংযোগ বলতে পারেন? আমাদের মাঝে না আছে বন্ধুত্ব, না আছে আত্মীয়তা, কিন্তু আছে এক অদৃশ্য সম্পর্ক। কিন্তু সেটা কিসের? ভাবতে ভাবতেই আবারও চোখ বুজল তারা, কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারলো না। তার আগে আবার চোখ খুলে ফেলল। উহ, সেই এক স্বপ্ন কেন বারবার তাড়া করে আমাকে? আমি তো পাই না তাকে, কিভাবে পাবো? আমি জানি না সে কোথায়, সে কেমন আছে, তার কি আদৌ মনে আছে আমার কথা? আমি শুধু একবার চাই আল্লাহ, শুধু একবার, শেষবারের জন্য হলেও আমার একমাত্র বন্ধুটার সাথে সাক্ষাৎ করতে। আমি যে আজও পারি না আর কাউকে বন্ধু ভাবতে। সকালবেলা নাফিজ সবে সাইকেল নিয়ে তারাদের বাড়ির সামনে আসছে। হঠাৎ করে সামনে থাকা মানুষটিকে দেখে নাফিজের মুখে হাসি ফুটল। আজ তারা নাফিজের আগে চলে এসেছে। নাফিজ মুচকি হেসে তারার পাশে গিয়ে সাইকেল দাঁড় করালো। আজ দেখি লেডিস ফার্স্ট। হুম, আপনি আজ ফেলটু করেছেন। আপা, এই ফুলচোড্ডার কি কাল পাতিহাস পরীক্ষা ছিল? গাসুর কথা শুনে নাফিজের হাসি নিমিষেই উধাও হয়ে গেল। তারা ভুরু কুঁচকে গাসুয়ার দিকে তাকালো। গাসু, হয়েছেটা কি? কিসের সাথে কি মিলাচ্ছিস? তারা, গাসু কি বলছে? কি আর বলবে, সব সময় এর ওরটা দেখে লিখবে, তাতে টেনে টুনে জেএসসি পাশ করেছিল। এখন আল্লাহ জানে কি করবে এই মেয়ে। কাল ইতিহাস পরীক্ষাতে ফেলটু মারছে। না আপা, আমি ফেল করি নাই। কিভাবে? স্যার তো আমার খাতা দেখে খুব খুশি হয়েছিল, তাই তো দেখি স্যার খাতার উপরে 2টো রসগোল্লা এঁকেছে। স্যার খুশিতে মিষ্টি খাইতে চাইছিল বোধ হয়। গাসু নিজের মতো করে বকবক করে এদিকে ওদিকে লাফঝাপ দিচ্ছে। গাসুর কথা শুনে তারা আর নাফিজ হেসেই যাচ্ছে। তারা, হুম, খাতা পড়েছিলেন? হুম, মনে নেই, সরি। আচ্ছা, আজ এখান থেকে গিয়ে পড়বো বলে দিলাম। ঠিক আছে, চলুন হাঁটি, চলুন। সকালবেলা কিছু কাপড় চোপড় ইস্ত্রি করতে বসেছেন মাহমুদা বেগম। তারা কোথায় মাহমুদা? ও তো গাসুকে নিয়ে মর্নিং ওয়াকে গেছে। ও সৈকত ওঠেনি? না, ঘুমাচ্ছে মনে হয়, তাই ডাকিনি। শোনো, তোমার শার্ট দুটো ইস্ত্রি করেছি, আর কিছু থাকলে দিও।
আমার তারার জামা দুটো ঘরে দিয়ে আসি। আচ্ছা। মাহমুদা বেগম তারার জামা নিয়ে তারার ঘরে গেলেন, জামা দুটো আলমারিতে রাখলেন। দেখো তো মেয়েটার কাজ, পড়ার টেবিলটা এলোমেলো করে রেখেছে কেমন। মাহমুদা বেগম তারার টেবিলের ওপর থেকে বই খাতা সব গুছিয়ে দিচ্ছেন। দেখো অবস্থা, খাতায় মাত্র 2 পৃষ্ঠা আছে, এখনো বলেনি মেয়েটা যে খাতা শেষের পথে। একে নিয়ে আর পারি না, দেখি সব খাতাগুলোর পৃষ্ঠার অবস্থা একই। মাহমুদা বেগম তারার সব খাতাগুলো উল্টে পাল্টে দেখছেন, যেগুলো শেষের পথে সেগুলো আলাদা করছেন। হঠাৎ করে তার চোখ আটকে গেল একটা খাতার মাঝে। আরে, এটা কার হাতের লেখা? এটা তো তারার নয়। আর কি সব লেখা এটা? প্রেয়সী। পুরোটা পড়ে মাহমুদা বেগম বেশ অবাক হলেন। আরো নিচে লেখা, ক্যাপ্টেন নাফিজ।